তো আজকে আমরা পড়ছি তাহলে আবার পোস্ট অফ মোডে আমরা ফরেন রুলার অলরেডি 1 2 3টে কমপ্লিট হয়ে গেছে। এটা একটা অনেক বড় টপিক, এটাও করাবো, ঠিক আছে, কিন্তু এটা কঠিন টপিক নয়, ঠিক আছে, বড় টপিক কিন্তু কঠিন নয়। এখান থেকে প্রচুর আমরা সোর্স অফ ইনফরমেশন পাবো, এইসব এর ইতিহাস জানার আমরা কি অনেক কিছু সোর্স পেয়ে যাবো, ঠিক আছে। কিন্তু এবার নেটিভ রুলার কি বলছিলাম, ভারতবর্ষে তখন যখন মৌর্যরা যখন কি এলো, মৌর্যরা যখন ডিক্লাইন হলো, মৌর্য ডাইনেস্টি যখন শেষ হলো, তখন ভারতবর্ষে এই যে এইসব মৌর্যদের এই জায়গায় কারা বসতি করলো না, নেটিভ রুলার, ঠিক আছে। এখানে শুঙ্গ এলো, তারপরে কনব এর বাসবে, তারপরে সাতবাহনরা কিছুটা জুড়ে এগুলো থাকবে, ঠিক আছে। আর কিছু সেই সময় এইসব অঞ্চলে কিছু কি হবে, ফরেন রুলার রাজত্ব করবে এইসব অঞ্চলে, তাই না, যারা হচ্ছে এরা, ঠিক আছে, ইন্দো গ্রিক, সকা, পার্থিয়াস, কুষাণ এরা। আর এই যে সাউথ ইন্ডিয়াতে কি হবে না, সাউথ ইন্ডিয়াতে কারা রাজত্ব করবে তখন না, এরা রাজত্ব করবে, ঠিক আছে। যখন ভেঙে যাবে, যখন আমাদের মৌর্যন ডিক্লাইন হয়ে যাবে, ঠিক, যখন মৌর্য সাম্রাজ্য শেষ হয়ে যাবে, তারপরে মৌর্য সাম্রাজ্য শেষ হওয়ার পরে মোটামুটি পোস্ট অফ মৌর্য পিরিয়ড চলে, তাই না। এই সময় কি হয়, কিছু ফরেন রুলাররা এই পাশে ভারতে রাজত্ব করে, কিছু নেটিভ রুলাররা যারা স্থানীয় রাজা ছিল, যেমন যারা বৃহদ্রথ রাজা, মৌর্য সেই রাজা বৃহদ্রথকে মেরে, যেমন শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ মেরেছিল, তাই তো, তাই বৃহদ্রথকে কে মেরেছিল, বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ। তো এখানে শুঙ্গ ডাইনেস্টি হবে, তারপরে এখানে কনব আসবে, তারপরে এতটা জুড়ে পড়ে এই ডাইনেস্টি হবে, আমাদের সাতবাহন হবে, ওগুলো স্থানীয় রাজা, ঠিক আছে। আর কিছু সাউথ ইন্ডিয়ার রুলার চলবে, তারা কি হবে, সবাই নিজের নিজের জায়গায় স্বাধীন হয়ে যাবে, সবাইকে স্বাধীন রাজা হয়ে যাবে, ঠিক আছে। তো কারণ মেন মানে সেন্ট্রালে সেরকম কেউ রাজা নেই, মৌর্যর পরে, অশোকের পরে, তাই না। তারপরে তো এগুলো বিভিন্ন 4-5 জায়গায় ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এইবার বেসিক্যালি সাউথ ইন্ডিয়া, তা আমরা এখানকার হিস্ট্রি আমরা জেনেছি এখানে, ঠিক আছে, শুধু একটা বাকি আছে, সেটা আমি বলবো, ঠিক আছে, নেক্সট দিনই বলে দেবো। এটাও আমরা জানতে হবে, কিন্তু এর আগে আমরা কঠিন টপিকগুলো পড়ে নিই। যেমন সব থেকে কঠিন, সব থেকে কমপ্লিকেটেড টপিক হচ্ছে কি সাউথ ইন্ডিয়ান, ঠিক আছে। সাউথ ইন্ডিয়া সেই সময় এই জায়গায় 3টে রাজ্য চলছিল, এই মৌর্য যাওয়ার পরে। আবার যখন গুপ্ত আসবে তখন সব জায়গাগুলোকে ক্যাপচার করবে, ঠিক আছে, তখন ভারতের জুড়ে আবার সেন্ট্রালাইজ শাসন ব্যবস্থা চলবে। কিন্তু এই জায়গায় কি চলবে, 3টে রাজ্য ছিল এই জায়গায়, আর 3টে জায়গায় 3 জায়গায় শাসন চলতো রাজাদের দ্বারা। একটা হচ্ছে চোলাস, যেখানকার অ্যাট প্রেজেন্ট অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর কিছুটা পার্ট, এইসব অঞ্চল নিয়ে গঠিত, ঠিক আছে। এই পাশে কেরলে চলছিল চেরাজ, এই যে দেখবে কেরালার চেরাজ, এই যে কথাগুলোতে পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে পান্ডিয়াস, নিষ্ঠা, একদম একদম এই জায়গাটা, ঠিক আছে, তামিলনাড়ুর নিষ্ঠা, সেটা কি হবে, পান্ডিয়া রাজবংশ এখানে রাজত্ব করছিল। তো চোলা, চেরাজ আর এদিকে হচ্ছে পান্ডিয়াস, 3টে রাজবংশ এখানে থাকবে। আর এই 3টে রাজবংশকে আমরা কি বলবো, এই টাইম পিরিয়ডটাকে আমরা কি বলবো, সঙ্গম এজ বলবো। দেখে না, সঙ্গম এজ আর একটা হচ্ছে সঙ্গম ডাইনেস্টি, দুটো কিন্তু দেয়ার ডিফারেন্স, দুটো ডিফারেন্ট জিনিস। যদি যখন বলি যে সঙ্গম এজ, তখন একটা অন্য সময়কাল চলে আসবে। সঙ্গম এজ বলতে বেসিক্যালি এই যে পুরো টাইম পিরিয়ডটা চলে আসবে, যেটা অনেকে বলে এটা 300 BC থেকে 300 AD অবধি চলেছিল, ঠিক আছে। অনেকে বলবে এটা, অনেক হিস্ট্রিয়ানদের মতে এটা 200 BC থেকে 200 AD অবধি চলেছিল, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি এই 200 BC থেকে 200 ADর মধ্যে এগুলো পাই। কোন এজটাকে, সঙ্গম এজ, ঠিক আছে। এবার যদি আমরা সঙ্গম ডাইনেস্টি বলি, তাহলে তখন আমাদের চলে আসবে বিজয়নগর। বিজয়নগরে 4টে, সঙ্গম, সুলভ, তুলভ আর বিডু। যেমন সঙ্গম, যেমন একটা ওই সঙ্গম, সুলভ, তুলভ বংশের এই সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি এসব বংশের, কৃষ্ণদেব রায়, পড়েছি না ছোটতে, কৃষ্ণদেব রায়, তাই না, কি উনি অনেক বুকসও লিখেছিল, তাই না। তারপরে ওখানকার ক্যাপিটাল ছিল হাম্পি, তাই না, বিজয়নগর বাহমনির 50 টাকার নোটে, 50 টাকার নোটে ওই হাম্পির পিকচারটা, ওদের রাজধানী ছিল বিজয়নগরের, তাই না। তো ওদের ওটা কিন্তু সঙ্গম ডাইনেস্টি, ঠিক আছে। আর এটা হচ্ছে সঙ্গম এজ। যেমন আমরা এজ, এই পুরো এটা একটা অন্যরকম ইতিহাস। এই ইতিহাসটার সাথে এটা যেমন সাউথ ইন্ডিয়া, আমরা একটা পড়েছি না, আরিয়ান সিভিলাইজেশন পড়েছিলাম, হ্যাঁ, আরিয়ান সিভিলাইজেশনে কি পড়েছি, কি হয়েছে ওখানে আরিয়ান আর্য সভ্যতায়,
ওখানে কি হিস্ট্রি টাইপের, ওখান থেকে একটা কম্পোজিশন হচ্ছে বেদ রামায়ণ মহাভারত, ওখানে বিভিন্ন ফিলোসফি লেখা হচ্ছে, ওখান থেকে মানুষের কিভাবে রিচুয়াল যাবে মানে সব কিছু ডেভেলপ হচ্ছে ওখান থেকে, তাই না? তো ওটা সাউথ ইন্ডিয়াতে ঘটেছিল, ইন্দাস ভ্যালি কি বলে আমাদের আরিয়ান সিভিলাইজেশন। ওখান থেকে মহাকাব্য রচিত হয়, ওখান থেকে বেদ রচিত হয়, ওখান থেকে পুরাণ রচিত হয়, ওখান থেকে মানে ধার্মিক ব্যাপারটা পুরো কি হয়েছিল আমাদের মধ্যে, এই যে ধার্মিক ব্যাপারটা ওখান থেকে এসেছিল আমাদের যা হিস্ট্রি অ্যাকর্ডিং টু হিস্ট্রিয়ানদের মতো, তাই না? এই ধার্মিক ব্যাপারটা আমরা কোথা থেকে পেয়েছি? আরিয়ানদের থেকে পেয়েছি। এবং কি আমাদের কিছু সেই সময় পুজো পার্বণ এগুলো সব এখন আমরা যে বহন করে চলেছি, সব দেবতাদের নাম যা কিছু সব ওখান থেকে পেয়েছি না, আরিয়ান থেকে লিখিতভাবে, ঠিক আছে? তো ওটা কি ওই আরিয়ান সিভিলাইজেশন কি পুরো ভারতে ছিল? কেন ওটা তো নর্থ ইন্ডিয়ান হিস্ট্রি, সাউথ ইন্ডিয়ান ছিল না। কেউ জানে পাষাণকাল? হ্যাঁ, পাথর, স্টোন এজ, বা বাংলায় বলে কি প্রস্তর যুগ। তাহলে এই যে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার মধ্যে প্রচুর ডিফারেন্স থাকবে। এখানে যখন প্রস্তর যুগ শুরু হবে তখন কিন্তু এখানে প্রস্তর যুগ শুরু হবে না, ঠিক আছে? যখন এখানে আয়রন এজ শুরু হবে তখন কিন্তু এখানে আয়রন এজ শুরু হবে না। যখন এখানে আয়রন এজ চলবে তখন এখানে প্রস্তর যুগ চলবে। দুটো নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া অনেক ডিফারেন্স আছে। কারণ আয়রনের খোঁজ হবে কোথায়, কি বলেছিলাম? হিত্তিস সিভিলাইজেশন। ওই হিত্তিস সিভিলাইজেশন লোকেরা কোথায়, কোন জায়গায়? ইরাক ইরানের কাছে, তাই না? এই হিত্তিস সিভিলাইজেশন লোকেরা কি করেছিল, প্রথমবার লোহার জ্ঞান পেয়েছিল। আর কি বলেছে, ওরা যখন লোহার জ্ঞান পেয়েছে না, তখন ওরা তো মানে কি হয়েছে, ওরা মানে বুঝতে পেরেছে যে এটা ওয়ার্ল্ডের কারো কাছে নেই। আর ওখান থেকে ওরা কি হয়, মানে পুরো পাওয়ারফুল হয়ে যায়। হিত্তিস সিভিলাইজেশন লোকেরা, ইরাক ইরানের সিভিলাইজেশন ছিল, এতটা পাওয়ারফুল হয়ে যায় লাস্টে কি ওদের মধ্যে ঝামেলা হয়ে যায়। ওদের মধ্যে ঝামেলা হয়, ওরা মারপিট করে মরে যায়, ওদের সিভিলাইজেশন ধ্বংস হয়ে যায়। কিন্তু যখন মারপিট হয় এইসব হয় তখন অনেক ওই সিভিলাইজেশন থেকে বেরিয়ে আসে। আর বেরিয়ে আসে ইন্ডিয়ার দিকে চলে আসে, ওই দিকে চলে আসে। আর যখন যেদিকে যায় সেদিকে লোহার জ্ঞানটা দেয়, যে লোহা বলে একটা ধাতু হয় যেটা তো অনেক শক্ত হয়, যেটা থেকে আমরা অনেক বেশি অনেক কিছু কাজ করতে পারি, তাই না? তো এইভাবে ওয়ার্ল্ড জুড়ে লোহার জ্ঞানটা শুরু হয়। আমাদের এখানেও নিশ্চয়ই এসেছিল লোহার জ্ঞান, তাই না? অনেকে বলে যে তারা আমাদের আর্য সভ্যতার সাথে আসে কিছু হয়। তা আর্য সভ্যতা যদি আসে তো নিশ্চয় 1000 BC, ওদের হলো 1500 বা 2000 BC হবে, তাই না? তাহলে এখানে 1000 BC যখন চলে, 1000 BC চলে, তখন ওরা এখানে আসে আর এখানে লোহার জ্ঞান দেয়, তাই না? তারপরে কি হবে, এখানে কিন্তু তখন লোহার জ্ঞান আসবে, তখন এখানে কি চলছে, তখন ওখানে অলরেডি পাষাণ যুগ চলছে, প্রস্তর যুগ চলছে। কারণ পাথরের সব প্রস্তর যুগ মানে আর কিছুই না, বা স্টোনেজ মানে কিছু না, যখন সব স্টোনের তৈরি হবে জিনিসপত্র, ঘর পাথরের তৈরি হবে, গরুর গাড়ির চাকা পাথরের তৈরি হবে, খাবার জিনিসপত্র মাটি যা কিছুগুলো সব পাথর দিয়ে তৈরি হবে। এটাই মানুষ পাথর দিয়ে কাজ করবে। আয়রন এজ কি হবে, যা কিছু হবে আয়রন দিয়ে, গাড়ির চাকা আয়রনের হবে, কানের দুল লোহার হবে, ঠিক আছে? হাতের পালা লোহার হবে, হয় কি না? এখন অনেক হয় তো, অনেক কিছু সব কিছু পাথর হবে। মানুষের মন ফোনও পাথর হয়ে যাবে আস্তে আস্তে, বা লোহার হবে। তো এই যে জিনিসটা, তো এই দুটো ওই জন্য অনেক বড় ডিফারেন্স আছে সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া। এই যে সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার ডিফারেন্সটাকে দূর করার জন্য, ঠিক আছে, একটা আমরা ইতিহাস অনুযায়ী জানতে পারি, একটা লোক প্রথম এই নর্থ ইন্ডিয়ান সিভিলাইজেশনটাকে সাউথ ইন্ডিয়াতে চলে এনেছিল। একটা লোক, এটা আইএসএ কোয়েশ্চেনও ছিল, যে একটা লোক এই নর্থ ইন্ডিয়ান সিভিলাইজেশন আর সাউথ ইন্ডিয়ান সিভিলাইজেশন আর ডিফারেন্সলি মানে ডিফারেন্ট পুরো, এইটাকে এক করার জন্য নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়াতে একজন এসেছিল যার নাম হচ্ছে আগস্ত্য মুনি। এই আগস্ত্য মুনি প্রথম নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়াতে আসে, সে ওখান থেকে নর্থ ইন্ডিয়ার যে কালচার, নর্থ ইন্ডিয়ার যে জ্ঞান, সেগুলো সাউথ ইন্ডিয়াতে, ঠিক আছে? কিন্তু নর্থ ইন্ডিয়াতে হাজার মানে মোটামুটি 1500 BC থেকে শুরু করে একদম 600 BC অব্দি কি চলেছে, আরিয়ান সিভিলাইজেশন, যেখানকে মানুষের ফিলোসফি, মানুষের চিন্তা ভাবনা সব কিছুই তৈরি হচ্ছে না এই সময়, সব কিছু ওরা লিখছে, মহাভারত বেদ। কিন্তু সাউথ ইন্ডিয়াতে সেরকম কিছু হচ্ছে না, তাই না? কিন্তু সাউথ ইন্ডিয়াতে সেই সময় একটা বিশ্ব কবি সম্মেলন হচ্ছে, ভালো করে বুঝবো, বিশ্ব কবি সম্মেলন। আর এখানে কিছু না হলেও 15,000, 20,000, লাখ লাখ কবি একসাথে আসছে সাউথ ইন্ডিয়াতে। এই 3টে রাজবংশ মোটামুটি 1 লাখ মানে 15 যত কবি আছে সব সাউথ ইন্ডিয়াতে আসছে, ঠিক আছে? যত সাহিত্যিক আছে সব সাউথ ইন্ডিয়াতে আসছে, ঠিক আছে?
তাদের এই যে মিলনস্থল, তারা যে সবাই এক জায়গায় হচ্ছে, আর তারা কি সেই সময় মিলে তারা কিছু লিটারেচার লিখছে, ভালো করে বুঝে। ওই এত কবি এসে পড়ে তারা এক জায়গায় অনেক আলাপ আলোচনা করছে। যেমন আমাদের আরিয়ান সিভিলাইজেশন যেটা হয়েছিল, সব ঋষি মুনিগুলোতে লিখেছিল। কি হয়েছিল? দুটো একই জিনিস কিন্তু। যেটা আমাদের এখানে সঙ্গমেজ, ওদের ওখানে কি সাউথ ইন্ডিয়াতে সঙ্গমেজ, নর্থে কি হবে সেটা আরিয়ান সিভিলাইজেশন। আমি বোঝানোর জন্য বলছি, অনেকটা সিমিলার। এখানে কি হবে, যত কবি যত সাহিত্যিক সব এক জায়গায় আসবে, আর তারা কি করবে, তারা তামিল তেলুগু, এই যে সাউথের পান্ডিয়া, চেরা, চোলা, এদের সাথে কী করবে, ওদের সাথে ওরা তাদের রাজাদের নিয়ে কথাবার্তা লিখবে, সেখানকার মানুষ কিভাবে চলবে তাদের জন্য রিচুয়ালস লিখবে, তাদের সোশ্যালস লাইফ লিখবে, তাদের পলিটিক্যাল ফর্ম লিখবে, সেই সময়কার যেমন রাজস্ব ব্যবস্থা সেইগুলো লিখবে, সেই সময়কার রাজাদের নাম লিখবে, সেই সময়কার রাজস্ব ব্যবস্থা যেমন চলবে। যেমন কি আমরা মহাভারতে আমরা কী লেখা হয়, মহাভারতে আমাদের এখানে রাজাদের নাম পাই, তাই না? আর আমরা যেমন ওখানে দেখেছি, কি করে দেখেছি, যেখানে ভগবান কৃষ্ণ মহাভারতে প্রেজেন্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে ভগবানের সাথে কী ছিল, কন্ট্যাক্ট ছিল নিশ্চয়ই ওদের, এবং যে জায়গাগুলো তখন নাম পায় এখনও সেই জায়গাগুলোর নাম পায়, যে অনেক এভিডেন্সও পাওয়া গেছে যে হ্যাঁ এটা মহাভারত রামায়ণ সময়কার। এদেরও তাই, এদেরও ওরকম কি হয়, এরাও সম্মেলন করে, 3টে সম্মেলন করে এরা। যেমন আমাদের বৌদ্ধ সঙ্গীতের সম্মেলন হয়েছিল, এই যে এত পণ্ডিত ব্যক্তি, এত পণ্ডিতগণ সব আসে, তারা সম্মেলন করে, তাদের বিভিন্ন সম্মেলনে এমনকি অ্যাটেন্ড করতে ভগবানরাও আসে, অ্যাকর্ডিং টু হিস্ট্রি, মানে বিভিন্ন গড ওদের সম্মেলনগুলো নেই করে। আর সেখান থেকে কি বিভিন্ন লিটারেচার বেরিয়েছে, বিভিন্ন সাহিত্য বেরিয়েছে, বিভিন্ন রাজাদের নাম বেরিয়েছে, ঠিক আছে। তো সাউথ ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ান যখন আমরা ইতিহাস পড়বো, তখন সঙ্গমেজটা ইম্পর্টেন্ট এই জন্যই হবে, কারণ সঙ্গমেজে কী হচ্ছে ব্যাপারটা, সঙ্গমেজে কী হচ্ছে না, সঙ্গমেজ থেকে আমরা কি পাচ্ছি, সাউথ ইন্ডিয়ার প্রথম হিস্ট্রি পাচ্ছি রাজাদের, সাউথ ইন্ডিয়ার প্রথম রাজাদের হিস্ট্রি পাচ্ছি সঙ্গমেজ থেকে। আর যেটা কোনো আমরা লিখিতভাবে খুবই, মানে এর সোর্স অফ ইনফরমেশন সেরকম কিছু নেই, এর সোর্স অফ ইনফরমেশন একটাই জিনিস হচ্ছে, যেগুলো জানতে কোথা থেকে পাচ্ছি, ওখানে বিশ্ব কবি সম্মেলন হয়েছিল 3বার, যেগুলোকে ওই সম্মেলনগুলোকে কি বলা হয়, সঙ্গম বলা হয়। সব কবি একসাথে এসেছিল, 3টে নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, ধরলাম একটা গঙ্গা আর এর 2, 3, 4টে নদী একসাথে মিলে এই জায়গাটা কি বলে, সঙ্গম বলে না? তো ওখানে কবিগুলো একসাথে মিলেছিল, ঠিক আছে, তাই ওটাকে সঙ্গম বলা হয়। 3টে সঙ্গম হয়েছিল, 3টে সম্মেলন হয়েছিল বলতে পারি আমরা। সেখান থেকে ওরা বিভিন্ন রাজাদের নাম লিখে, যে এই সময় এই জায়গায় এই রাজত্ব করছে, বিভিন্ন লিটারেচারের নাম লিখে, ঠিক আছে, অনেক মহাকাব্য লিখে তামিল ভাষায়, ঠিক আছে, যেমন আমাদের মহাকাব্য আছে, আমাদের যেমন মহাভারত রামায়ণ তাদেরও আছে। ওরাও যে অলওয়েজ রামায়ণ মহাভারত পড়ে সে তো নয়, তাদের আলাদা কালচার, তো তাদের কালচার নিয়ে তারা তাদের অনেক আছে, এপিক আছে, মহাকাব্য আছে, তাদের অনেক কাব্য আছে, যেগুলো সব এই সময় লেখানো হবে। এইবার এখানে একটা গল্প আছে, প্রথম যে সঙ্গমটা চলবে, প্রথম যে সম্মেলন বা সঙ্গমটা হবে না, সেখানে মোটামুটি এটাতে ধরে নাও 8598 ধরনের পোয়েট কী হচ্ছে, অংশগ্রহণ করছে, তারা লিখবে না কেউ, আর 197টা কিং মতো অংশগ্রহণ করছে, রাজারা এখানে অংশগ্রহণ করছে। তার সাথে এখানে অংশগ্রহণ করছে কারা, ভগবান, গড, এখানে ভগবান অংশগ্রহণ করছে। তো এখান থেকে কোনো বই ফই বেরিয়ে আসেনি, এবং এটা কথিত আছে যে এটা প্রায় 9990 বছর ধরে চলেছে এই সংগ্রাম, 9990 বছর ধরে চলেছিল এই সঙ্গমটা, ঠিক আছে, এবং এটা অথেন্টিক, মানে আমি যা বলছি গুগল তাই বলবে, ঠিক আছে। এবার হতে পারে সেটা অন্যরকম ছিল, হতেই পারে না, তাদের আলাদা ক্যালেন্ডার হতে পারে, তাদের অন্য কিছু হতে পারে। আর এত বছর না, যদি আমরা লিগেলি ভাবি তো জিনিস এত বছর চলবে না, যদি এখান থেকে আমরা এখন থেকে যদি ধরি তাও তাহলে এখনো চলছে মনে হচ্ছে। তো যাই হোক, তো এইগুলো কবির যেখানে কবি সেখানে একটু সাবধানের নিয়ে চলতে হয়, হ্যাঁ থাকে, হ্যাঁ। তো যাই হোক, আমরা বুঝতে পারছি তো এগুলোর যে চোলা, পান্ডিয়া, চেরা, সেদের হিস্ট্রি পাচ্ছি কোথায় আমরা, ওই সঙ্গমগুলো নেই, ওই যে 3টে সম্মেলন হয়েছিল, 3টে সঙ্গম হয়েছিল, ওই যে অত ঋষি মুনি বা এত কবি যারা এসেছিল, যারা লিখেছিল, তার লিটারেচার থেকে পাচ্ছে, প্রথম কথা 1 নম্বর, এটা বুঝলি। এবার একটা কোয়েশ্চেন আসবে, একটা রাজা বা চোল, যেটা কিং নাম বলো তো একটা, রাজেন্দ্র চোল, এই চোল,
এগুলো শুরু হচ্ছে কত, এটা কি বললাম টাইম পিরিয়ডটা কত হতে পারে, এই সব এই যে আমাদের সঙ্গমেরা টাইম পিরিয়ড হচ্ছে 200 বিসি থেকে 280। কিন্তু আমরা এখন যখন পড়বো তার মানে এর মধ্যে সব গল্প শেষ হয়ে গেছে 280-র মধ্যে। এবার রাজেন্দ্র চোল টাইম পিরিয়ডটা কবে, ওর সাথে কার ঝামেলা হয় রাজেন্দ্র চোলের সাথে? আমাদের পালদের ঝামেলা হয় না? হ্যাঁ, পাল প্রতিহার রাষ্ট্রকূট আরো ওটা পাল, আমাদের পালেদের এমনি ঝামেলা হয় মানে ইসেদের সাথে, রাজেন্দ্র চোলের সাথে, তাই না? উড়িষ্যা দখল করে নিয়ে কেন্দ্র করে হবে। তো এগুলো টাইম পিরিয়ড গুলো কখন চলে আসবে? এগুলো 1200 মোটামুটি 1200 এডি অব্দি চলে আসবে, 1200 এডি। ঠিক আছে, তা ওই চোল আলাদা আর এই চোল আলাদা, একই জায়গায় একই থেকে হচ্ছে শুরু, কিন্তু হিস্ট্রিগুলো আলাদা, ভালো করে বুঝবি। এই চোল কিন্তু হিস্ট্রিটাই আলাদা আর ওই চোলের হিস্ট্রিটাই আলাদা, ওটা মডার্ন হিস্ট্রিতে চলে আসে। এখানে আবার কি হচ্ছে, হ্যাঁ ফেজ 1 ফেজ 2 যেটা বলতে চাইছি, এখানে এক এনসিয়েন্ট রাজারা রাজত্ব করে গেছে আর পরে আমরা মডার্ন রাজাদের পেয়েছি, যেগুলো আমরা রাজেন্দ্র চোল এই চোল, আমরা এখানকারও রাজা পাবো, কিন্তু এগুলো কি টাইপের রাজা পাবো? এগুলো সব আমরা এই মাইথোলজিতে পাবো, আমরা ওদের যে এপিক আমরা পাবো। আমরা এই পান্ডিয়াদের যখন এখানেই হবে সব সেরিমনিগুলো, এখানেই হবে ওই সম্মেলনগুলো, তো ওই সম্মেলনগুলোকে কি বলছি আমরা? সঙ্গম বলছি। ঠিক আছে, সঙ্গম বলতে বুঝতে পেরেছি তো? তাহলে সঙ্গম এজ, সঙ্গম ডাইনেস্ট্রি নয় কিন্তু। আর সঙ্গম ডাইনেস্ট্রি বললে আমরা সেই চলে যাবো কোথায়? বিজয়নগর বাহামণি, ভালো করে বলছি তো, ওটা মডার্ন। ঠিক আছে, তখন একবার হিস্ট্রি দেখতে হবে, ওটা তো বুঝতে পারবো, এটা কেউ বুঝতেই পারবে না, তাই কেউ পড়ায়ও না। কিন্তু ইউপিএসসি ঠিক ফিলিমসে কোয়েশ্চেন দেবে। তারপরে এই সব ঘটনা আমরা মেগাস্তিনিস যখন এসেছিল ইন্ডিকা, আমরা পেয়েছি মেগাস্তিনিস ইন্ডিকাতে, মেগাস্তিনিস লিখে গেছে এইসব সঙ্গমের কথা, অনেক কিছু আমরা খবর পাচ্ছি মেগাস্তিনিসে। মেগাস্তিনিস ইন্ডিকা যখন লিখে কত সাল, মেগাস্তিনিস কয় ভারতে আসে, মানে বিসিতে আসবে না এডিতে? তাহলে বিসিতে আসবে, তাহলে নিশ্চয়ই এগুলো লিখবে, ওর তো দেখবে, তা আমরা মেগাস্তিনিস থেকেও এগুলো সোর্স পাই, তখন আমাদের আরো অথেন্টিক চলে আসে না, এগুলো তো ভুল না। ঠিক আছে, তাহলে সোর্স অফ ইনফরমেশন মেগাস্তিনিস ইন্ডিকা যেমন পায়, তার সাথে সাথে কি পায়, এই যে সঙ্গমগুলো পায়, যে সঙ্গম থেকে বিভিন্ন বইয়ে লেখানো হয়েছে, বিভিন্ন কবি ছিল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো সব আমাদেরকে পড়তে হবে। নেক্সট আমরা লিখবো, এবার লিখতে শুরু করি। লিখবো সঙ্গম মিনস এ গ্যাদারিং অফ লার্নড ম্যান। একটা কোয়েশ্চেন এসেছিল ইউপিএসসি ফিলিমস, আবার বলছি, প্রথম কোন মডার্ন মানে হিস্ট্রিয়ান যার থেকে আমরা সাউথ ইন্ডিয়ার হিস্ট্রি জানতে পারি, মানে প্রথম যে সাউথ ইন্ডিয়ার হিস্ট্রিটাকে লিখে যেগুলো আমরা পড়ি। এবার বলে মডার্ন হিস্ট্রিয়ান কি, যেমন আমি একটা মেগাস্তিনিস লেখা থেকে পড়ছি, আরে ওগুলোও তো কেউ উদ্ধার করেছে, কেউ তো পড়েছে, কেউ তো আমাদেরকে এ পর্যন্ত পৌঁছেছে না। যেমন আমাদের ইতিহাস বই লেখাগুলো কার লেখা, যেমন ইতিহাস আমরা পেয়েছি একটা ইতিহাস লেখককে আর.সি. মজুমদার, মডার্ন রাইটার, তাই না? তো ওনারা তো লিখেছে না, মানে ওরা তো লিখেছে, ব্যাপারটা ঘটেছে কবে, ওর তো অনেক আগে ঘটেছে। আর.সি. মজুমদারে লিখেছে, ধরে নাও 1817 মহাবিদ্রোহ লিখে গেছে। তো যদি আর.সি. মজুমদার না লিখতো তাহলে আমরা কি পেতাম? ঠিক আছে, এইটাই ও যখন লিখেছে হয়তো, তারপরে আবার ওর সাথে অনেক এভিডেন্স দিয়েছে এগুলো সেই সময় হয়েছিল। ঠিক আছে, তো ওই হিস্ট্রিয়ান, প্রথম একজন হিস্ট্রিয়ান যে সাউথ ইন্ডিয়ার হিস্ট্রি লিখেছিল কে? ডক্টর নীলকণ্ঠ শাস্ত্রী। আর এই সম্মেলন, এই যে সঙ্গমগুলো হয়েছিল, এই সঙ্গমগুলো থেকে আমরা বুঝতে পারি যে 3টে রাজ্য ছিল, 3টে রাজ্যের রাজা ছিল, তার মধ্যে কি ছিল? পান্ডিয়াস, চেরাস, চোল। ঠিক আছে, তবে আমরা এটাও বলতে পারি এই পান্ডিয়াস, এই চোলা শুরু হয়েছিল ঠিক কত, এই যে এই এডি থেকে, আর চলছে 1400-1200 অব্দি, মানে কত বছর ধরে চলেছিল। কিন্তু ও তো ফেজ ছিল, তাই না? যেমন মুঘলে আমরা দুটো ফেজ দেখি না, একটা লেটার মুঘল, একটাই। তো এদের কি হয়েছে, আপার মুঘলটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, লেটার মুঘলটা পরে হয়ে গেছে। এদের ক্ষেত্রে কি হয়েছে, আপারটা কম যোগে লেটারটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? লেটার মুঘলে যেমনকার বাহাদুর শাহ এদের নাম পাবো, কিন্তু যখন আমরা প্রথম মুঘলটা পড়বো তখন আমরা বাবর, আকবর, হ্যাঁ স্ট্রং কিং, আকবর, শাহজাহান, এর হিস্ট্রিগুলো কোথাও পাওয়া যায় না, বুঝতে পারলে? এদের টাইমেও কিছু মন্দির তৈরি হয়েছিল, যেমন আগস্ত্য মালাই মন্দির আছে, আগস্ত্য মন্দির। অনেকে বলে এটা আগস্ত মুনির নামে তৈরি, অনেকে বলে গ্রিক থেকে যারা আসতো তাদের আগস্ট বলে একজন এসেছিল, সে তৈরি করেছিল। ঠিক আছে, তো এই যে টেম্পেলগুলো আমরা কথা বলছি, এই দ্বিতীয় নরসিংহ বর্মন, ওইগুলো না,
ওগুলো মডার্নের সময় তৈরি হয়েছিল। আর ওগুলো আমার টেম্পল বলে একটা ক্লাসই হবে, সেটা আমি তোদেরকে করাবো, সব কোন টেম্পল কোন স্টেটে কবে তৈরি হয়েছিল, নতুন যারা আছে আমি সব করাবো। আপনি তারপরে নেক্সট আমরা লিখতে শুরু করবো। সঙ্গম কাল কাকে বলে আমরা বুঝে গেছি, এবার লিখবো ফার্স্ট সঙ্গম। আমরা আগে সম্মেলনগুলো জেনে নিই। এই ফার্স্ট সঙ্গমে কি হবে, তাহলে সঙ্গমে কি হবে বলেছিলাম, মহাকবি যারা থাকবে তাদের কি হবে, তাদের আলোচনা হবে, তারা এখান থেকে অনেক কিছু ফিলোসফি লিখবে, অনেক কিছু জিনিস তারা লিখবে, এখানে অনেক কিছু তাদের মধ্যে আলোচনা হবে। তো এইটা এমন একটা সম্মেলন যেখানে গড ভগবান নিজে এসে প্রেজেন্ট ছিল অ্যাকর্ডিং টু তাদের, ঠিক আছে, প্রথম তাদের, ও তো লিখা নয় শুনে রাখলেও হবে। এটা তাদের মধ্যে এটা 9990 বছর চলেছিল। এবার কিভাবে সেটা আমরা তো বুঝতে পারছি না কিভাবে, এখনো এত বছর হয়নি, তো যেখানে কবি সেখানে একটু সাবধানী নিবি আর কি। তো নেক্সট এটা এই একটা যেখানে মোটামুটি 8598 জন কি কবি যারা অংশগ্রহণ করেছিল, আর তার সাথে সাথে এই যে রাজ্যগুলো থেকে মোটামুটি 197 জন রাজা অংশগ্রহণ করেছিল। তো কি হলো কেসটা, এই সম্মেলনে ফার্স্ট সম্মেলন হচ্ছে, কিন্তু এই সম্মেলনে যে প্রেসিডেন্ট থাকছে সেটা কে থাকছে, আগস্ত মুনি। আগস্ত মুনি আমরা নাম শুনেছি না? একটা কথা আছে যে ফার্স্ট প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য যখন উনি তার দেহত্যাগ করবে, মরে যাবে, তাই না, মরার চিন্তা ভাবনা করবে, তখন ও সাউথ ইন্ডিয়ায় চলে আসবে। প্রথম সাউথ ইন্ডিয়ার সবন বেঙ্গলা বলে একটা জায়গা আছে, সেখানে চলে আসবে আর ধ্যান করবে আর স্বেচ্ছায় দেহত্যাগ করে দেবে। হ্যাঁ, যেটাকে কি বলা হয়, ফাস্টিং, উপবাসে মরে যাবে, ডিউ টু ফাস্টিং, তাই না? এটা যে করেছিল তারপরে ও মারা গেছিল। কে না, আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। তো উনি প্রথম যে সাউথ ইন্ডিয়াতে আসে আগস্ত মুনির হাত ধরে আসে, এটা না, আগস্ত মুনির হাত ধরে ও সাউথ ইন্ডিয়াতে আসে উনি, ঠিক। আর ভদ্রবাহু কি করেছিল, ওকে জৈন ধর্ম ট্রান্সলেট করেছিল, ভদ্রবাহু তো। নেক্সট, তো আমরা বুঝতে পারছি এই ফার্স্ট সঙ্গমে কি কি হচ্ছিল, ঠিক আছে। কে প্রেসিডেন্ট ছিল, আগস্ত মুনি। তাহলে নেক্সট কি হবে, এখানে কোনো বই ফই কম্পোজিশন হয় কি না হয় সেটা আমাদের কোনো কিছু পাওয়া যায় না, ঠিক আছে, ফার্স্ট সঙ্গমে, বুঝতে পেরেছি। সেকেন্ড সঙ্গম লিখবো তাহলে আমরা, এখানে আর গড প্রেজেন্ট থাকবে না। আর এই যে সেকেন্ড সম্মেলনে এখানেও অধ্যক্ষ থাকবে আগস্ত ঋষি, এখানেও প্রেসিডেন্ট থাকবে আগস্ত ঋষি। তো আমরা সেকেন্ড সঙ্গমে দেখব, তো প্রথম সঙ্গম যেখানে হয়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে মাদুরাই হয়েছিল। তো মাদুরাই কী হবে, জলে ডুবে যাবে একটা সময়। তারপরে সেকেন্ড সঙ্গম মাদুরাই হবে না, কিন্তু পান্ডিয়ার এখানেই হবে, ঠিক আছে, পান্ডিয়া রাজ্যেই হবে, মানে তামিলনাড়ুতে হবে। তো এদের দেখবি রাজধানী থাকবে মাদুরাই, পান্ডিয়াদের ক্যাপিটাল, পান্ডিয়াদের ক্যাপিটালে থাকবে মাদুরাই, আমরা লিখাবো একটু পরে। তো পান্ডিয়াদের ক্যাপিটাল থাকবে মাদুরাই, কিন্তু ওই মাদুরাই যেখানে সঙ্গম হচ্ছিল সেই জায়গাটা জলে ডুবে যাবে। তো পরে কি হবে, মাদুরাইটা ট্রান্সফার হয়ে যাবে এই জায়গাটাতে, ঠিক আছে, অন্য জায়গায় ক্যাপিটাল করবে, যেটা নাম রাখবে মাদুরাই। সেকেন্ড সঙ্গম, সেকেন্ড সঙ্গম আমরা লিখবো, কি লিখলাম, যেটা এখানেও কে ছিল প্রেসিডেন্ট, আগস্ত মুনি। আর এখানে একটা ইম্পর্টেন্ট বুকস লেখানো হবে, ঠিক আছে, আর যে লিখবে তার নামটা লিখবো, কেন লিখবো সেটাই বলবো। দেখেন স্প্লিংটা দেখে নাও, তোলক্কাপ্পিয়ম, তোলক্কাপ্পিয়ম বলে এটাকে, এই বইটা, এটা বইয়ের নাম তোলক্কাপ্পিয়ম, ঠিক আছে। তো বুকসটার নাম কি হচ্ছে, তোলক্কাপ্পিয়ম। আর এটা লিখছে যে তোলক্কাপ্পিয়ারা, তাই না, তোলক্কাপ্পিয়ার, এটা উচ্চারণগুলো অন্যরকম হয়। তো তোলক্কাপ্পিয়ম বইটা লিখছে কে, তোলক্কাপ্পিয়ার, এই যে তোলক্কা নাম থেকেই আসছে। আর এখানেই প্রথম আমাদের যেমন বাংলার কি হয়, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, আর এটাই হচ্ছে তামিল গ্রামার, তামিল যে গ্রামার, ঠিক আছে, সে তামিল গ্রামার হচ্ছে এটাকে তামিল গ্রামারও বলে। সেখান থেকে কম্পোজ হচ্ছে তাদের গ্রামারটা, এই বই থেকে পুরো গ্রামারের কনসেপ্ট যেটা থাকে, যে কীভাবে কী হচ্ছে গ্রামার, যেন বাংলা গ্রামার কী থাকে সব, ওই গ্রামারটা এখানে কম্পোজ হচ্ছে। তোলক্কাপ্পিয়ম লিখছে কে, তোলক্কাপ্পিয়া, আর যেটা তোলক্কাপ্পিয়ম বইটার নাম হচ্ছে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর সঙ্গম লিখবো, থার্ড সঙ্গম। যেমন এখানে যদি সেকেন্ড সঙ্গমটা যদি করতে চাস,
তো এটা 3700 বছর ধরে চলেছিল, 17,000 জন পণ্ডিত আবার অংশগ্রহণ করেছিল। তো যাই হোক, বেশি আমরা এগুলো লাগবে না, শুনে রাখ শুধু, ঠিক আছে। নেক্সট থার্ড, ঠিক আছে। থার্ডে কী হবে, থার্ডে না আরও অনেক কিছু বই কী হবে, কম্পোজড হবে। আমরা এটা একটা পরে দেখবো, তামিল লিটারেচারে দেখবো, ঠিক আছে। আর একটা পয়েন্ট দেবো তামিল লিটারেচার, বুঝে যাবে তখন জিনিসটা অনেক সুবিধাও হবে। তা আমরা এখন কি বুঝলাম যে এই 3টে সঙ্গম তো বুঝে গেছি। এই 3টে, এই থার্ড জয় সঙ্গমটা হবে 3 নাম্বার, তাই না? থার্ড এই সঙ্গমে কিংবা আরও অনেক বুকস আমরা পাবো এখান থেকে, লিটারেচার পাবো, এপিক্স পাবো, যেখানে এখানে লেখা হবে, যেটা ওদের মহাকাব্য, যেগুলো থেকে ওদের রিচুয়ালস, ওদের সব কিছু ওরা করবে। যেমন আমরা আরিয়ান থেকে পেয়েছি সব কিছু, ওদের ওখান থেকে সব হবে সঙ্গম। এমনকি যা কিছু চলে সঙ্গম থেকে ওদের সব রিচুয়াল সব কিছু চলে, ওদের সব আলাদা না। যেমন আগস্ত্যমুনি গেছে, তারা ওদের কিছু স্থানীয় গডস আছে, ওরা যাদেরকে প্রণাম করে, ওরা যাকে বালাজি বলে তাকে আমরা বিষ্ণু বলি, তাই না? তো এই একই জিনিস আর কি জিনিসগুলো, ঠিক আছে। যেমন শিব বাবা আমরা প্রথম থেকেই পেয়েছি, ওখানে শিবলিঙ্গ আমরা এখানে অনেক আগে থেকে পাচ্ছি, নর্থ ইন্ডিয়ার থেকে আগে থেকেও পাচ্ছি। তো এই জিনিসগুলো অনেক মিল থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আবার রিচুয়ালস অনেক আলাদা। রিচুয়ালসগুলো আসছে কোথা থেকে তাহলে? ওদের আলাদা রিচুয়ালস, তাই না? নর্থ ইন্ডিয়াতে আমাদের মনে সবার একই রিচুয়ালস। সাউথ ইন্ডিয়াতে রিচুয়ালস আছে যে এখানে মেয়েরা যখন বিয়ে করবে না, তো ওরা কি করবে, এই যেমন চেরাসদের বা কেরালাতে এখন ওরা বরযাত্রী নিয়ে যায়, ঠিক আছে। ওরা বরযাত্রী নিয়ে যায়, মেয়েকে ওদের ছেলেকে ওদের বাড়িতে ডলিতে করে আসতে হয়, মানে পালকিতে করে বলে। হ্যাঁ, কোনো যাত্রী যায় আমাদের বরযাত্রীর মতো, উল্টো হয় ব্যাপারটা, মেয়েরা বিয়ে করতে যায়। তো আমরা 3টে সঙ্গম বুঝে গেছি। এবার আমরা একটু রাজাদের সম্বন্ধে জেনে নিই, ঠিক আছে। কিছু লিখতে হবে না, আমরা নেক্সট থার্ড সঙ্গম অনেক কিছু আছে, তাই এখানে কিছু লিখলাম না, আমরা লিটারেচারে লিখছি তো, চাপ নেই। নেক্সট লিখবো আমরা কিসে দেখবো, আমরা এখানে রিলিজিয়াসে দেখবো, ঠিক আছে। আমরা অনেক কিছু, অনেক হিস্ট্রি আমরা জানতে পারবো এখান থেকে। যেমন একটা হিস্ট্রি তার একটু করে বলে দিই, পরে আমরা বলছি। যেমন ধরে না, বাবা শিব, তাই তো, বাবা শিবের 2টো পুত্র ছিল, এক ছিল গণেশ, একটা ছিল কার্তিক। তো কার্তিক কোনো কারণে কৈলাস থেকে মানে কোনো মনোমালিন্য হয়, তো বাবা শিব ওখান থেকে বেরিয়ে চলে আসে, কার্তিক বলে আর একটা থাকবে না, সাউথ ইন্ডিয়াতে চলে আসে। সাউথ ইন্ডিয়াতে চলে আসে, তো যখন সাউথ ইন্ডিয়া, ওদের লিটারেচার থেকে আমরা পাচ্ছি এগুলো। সাউথ ইন্ডিয়াতে যখন কার্তিক এখানে চলে আসে, তখন তার পুজো হয়, তাদেরকে গড মানে তাকে। আর সাউথ ইন্ডিয়া এই যে কার্তিককে আমরা কার্তিক ঠাকুর যেন বলি, তারা ওটা বলে মুরগান বলে। হ্যাঁ, মুরগান পূজা হয় না, তাহলে কি করে হলো, বেশ বড় করে হয়। এটা তো সব এখানে কম্পোজ হচ্ছে, এগুলো সব এগুলো আমরা জানতে পারছি কোথা থেকে, এই সঙ্গম ডাইনেস্টি থেকে। তো এই যে মুরগান, ওদের এটা আমরা রিলিজিয়াস কি ব্যাপার আমরা দেখবো, সব আজকে জানতে পারবো, অনেক গল্প আছে এগুলো, ঠিক আছে। তো নেক্সট লিখবো, চল। তা আমরা এখন ইম্পর্টেন্ট রুলার্স জেনে নেবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, যে এই যে যত সঙ্গম হয়েছিল, যত কবি ছিল, সঙ্গম এই যে যত কবি ছিল, আগে তোকে জানতে হবে সঙ্গম মানে কি। সঙ্গম নট এ ডাইনেস্টি, ইট ইজ আ এজ। আর সঙ্গমা নট এ ডাইনেস্টি, ইট ইজ আ এজ। আর সঙ্গম ডাইনেস্টি যেটা হবে, সেটা হবে সঙ্গম সুলভ তুলভ আরবিডু, মানে ওটা হচ্ছে বিজয়নগর রাজবংশ, ওটা একটা রাজবংশ, সেটা আলাদা আলাদা টাইম পিরিয়ড, ঠিক আছে। তো এটা এইসব জায়গায় থাকবে, কিন্তু সেটা আলাদা, ওটা আলাদাভাবে পড়বো। তো এই 3টের সময় কি হলো না, সেগুলো সব কম্পোজ হলো কাদের, তামিলদের লিটারেচার, এগুলো সব হচ্ছে তারা কিভাবে চলবে, তাদের রিচুয়ালস, এগুলো সব কম্পোজ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট রুলারের নাম জেনে নেবো, কিছু রাজাদের নাম জেনে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম অ্যাকচুয়াল, যে এখানে যে এই কবিগুলো, এগুলো কোন রাজাদের সম্বন্ধে একটু ভালো কথা বলেছে। পড়তে কি বোরিং লাগছে? এখন অবধি লাগছে না, তাই না? লাগবেও না, যেটা আমি পড়াচ্ছি। এটাই এই কঠিনতম টপিকগুলোকে, ঠিক আছে। তো আমরা লিখবো এবার, তাহলে ওই কোয়েশ্চেনটা আমাকে কেউ বলতেই দিচ্ছে না, ওটা বলছি তখন কিছু না কিছু চলে আসছে। আমি একটা কোয়েশ্চেন বলতে চাইছিলাম, যে কবি ফবিগুলো ছিল, তারা কোন রাজাদের প্রশংসা করছে সব থেকে বেশি, এগুলো কোয়েশ্চেন আসবে। পান্ডিয়াস, কারণ ওরা এখানে সম্মেলনগুলো হয়েছে, আর ওরাই বেশি ওদের এলাকায় করেছে, তাই একটু ওদের নাম বাড়িয়ে চাড়িয়ে বলা আছে, ঠিক আছে, ওদের নামই বেশি বলা আছে। আর চোল যেটা ও বলছে, ঠিকই, চোলদের বেশি পাই আমরা, চোলদের এই নেভি, তো ওগুলো পরের যেটা, ঠিক আছে। যেমন ঠিক আমরা যেমন আমরা যখন হর্ষঙ্ক বংশের, যখন আমরা মগধের হিস্ট্রি জানবো হর্ষঙ্ক বংশের, তখন আমরা নাম কি বিম্বিসার এগুলো পাই না, কিন্তু ওই বিম্বিসার, ওই মগধের হিস্ট্রি যখন পড়বো আমরা মাইথোলজি, তখন জরাসন্ধ এই রাজার নাম পাই, ও ওখানকার রাজা ছিল,
জরাসন, যাকে সে আমাদের ভীম মেরে দুভাগে ভাগ করে দিয়েছিল। ওর তো মাইথোলজি রাজা ছিল না জরাসন, তাই না? ভীম মেরে দিয়েছিল ওকে, কিন্তু কৃষ্ণ বলেছিল বলে মারতে পেরেছিল, মারতে পারতো না। হ্যাঁ, তা আমরা প্রথমে কাদের জানবো? চেরাদের জানবো, ঠিক আছে, বেটার হবে। হ্যাঁ, এই যে চেরা রাজ্য তাদের জানবো, ঠিক আছে। আমরা প্রথমে জানবো এতে ক্যাপিটাল কোথায় ছিল চেরাদের, ঠিক আছে। ক্যাপিটাল বলে পয়েন্ট দেবো। ক্যাপিটাল মানে কি? হ্যাঁ, প্রথমে চেরা, দা চেরা, CHERAS, চেরা পয়েন্ট দেবো। এই রাজ্যটা সম্বন্ধে প্রথমে জানি, ঠিক আছে। যদি প্রথম কোয়েশ্চেন দেখছি সঙ্গমকালে যে সঙ্গমগুলো হয়েছিল কোন রাজ্যে হয়েছিল, কি হবে অ্যান্সার? পান্ডিয়া। এগুলো তো একটা রাজ্য, একটাই তো কোয়েশ্চেন যে এমনি তোকে আসবো এরকম কিছু না, জিনিস বুঝে গেলেই দেখ এটা কত সহজ কোয়েশ্চেন হয়ে গেছে। দেখ এখনকার মধ্যে এটা কত সহজ কোয়েশ্চেন যে এতগুলো সঙ্গম কোথায় হয়েছিল, কি হবে তাহলে? পান্ডিয়া। কিন্তু এটা যখন যে জানে না তার কাছে কত কঠিন কোয়েশ্চেন, জানেই না দিলে এটা কোথায় পেলি ভাই তুই? হ্যাঁ, সঙ্গমে হয়েছিল। হ্যাঁ, বিজয়নগর সঙ্গম ওই সময় হয়েছিল, তখন বিজয়নগর ওখানে সঙ্গম ছিল। মানে তুই যদি ওটা, আর ওটা অপশনও থাকবে, আর এমনভাবে দেবে তখন ভাববে তুমি কোথায় পড়েছিস এই ব্যাপারগুলো। এর বইও লেখা নেই, কিন্তু আমার নোটও চাপ আছে, এগুলো 2-1 লাইনে লেখা আছে, তো এগুলো কালেক্ট করে 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 বার করতে হয়। ওই বইটা পড়েছিলাম আমি। ক্যাপিটাল লিখবো ভাঞ্জি, VANJJI। এটা না আমরা চেরা পড়ছি, তো চেরা অ্যাট প্রেজেন্ট বিলংস টু আমাদের কেরালা। তো চেরা অ্যাট প্রেজেন্ট যেটা হচ্ছে প্রেজেন্ট লোকেশন কেরালা, সাম পার্ট অফ তামিলনাড়ু। অত লিখে লাভ নেই, কেরালায় মেজর ছিল তাই কেরালা লিখবো, না পরে গুলিয়ে যাবো, তাই না? কেরালা। যদি বলে পান্ডিয়াস তখন হবে পুরোপুরি তামিলনাড়ু, ঠিক আছে। এখন না, পান্ডিয়া লিখবো তখন লিখবো, একটা ছক করছি তো, কেরালা। এদের যে ফার্স্ট রাজা এবং শক্তিশালী যে রাজার নাম আমরা লিখবো, নামটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, একে বলা হয় নেন্দুজিরেল। নেন্দুজিরেল অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় নেন্দুজিরেল। নেন্দুজিরেল, হ্যাঁ, নেন্দুনজিরেল বা নেন্দুজিরেল, NENDUM। এদের নেন্দুম হয় না, নেন্দুন হয়। আর CHERALATHAN। না, এটা একটা রাজার নাম। He was the first king. দাদা বলে দিই, ফার্স্ট কিং অ্যান্ড অলসো গ্রেটেস্ট রুলার অফ দিস ডাইনেস্টি। অ্যান্ড অলসো গ্রেটেস্ট রুলার কোথাকার? চেরা ডাইনেস্টি। ক্যাপিটাল কি ছিল চেরা ডাইনেস্টির? ভাঞ্জি, তাই না? আর এর যে রাজার নাম পেলাম, প্রথম রাজা এবং সব থেকে গুরুত্বপূর্ণ শক্তিশালী রাজা, তার নাম কি? নেন্দুজিরেল। NENDUM CHERALATHAN, তিরেন, ঠিক আছে, নেন্দুজিরেল। এই রাজার কেউ লিখবে না, হ্যাঁ, শুনে রাখছো তো। এই রাজার টাইটেল ছিল মানে অধিরাজ, অধিরাজ বলা হতো, কারণ এ এমন একজন রাজা ছিল যার রাজ্য নাকি সে সময় সঙ্গম কবিরা বলে যে সে হিমালয় পর্যন্ত রাজ্য বিস্তার ছিল, সাউথ থেকে না। হ্যাঁ, উপাধি, এই টাইটেল অধিরাজ। অধিরাজ মানে কি জানো তো? যার কাছে অধিক রাজ্য আছে, যে অনেক রাজ্যের অধিকারী, তাকে অধিরাজ বলা হয়। বা হতে পারে এইটাকে হিমালয়। হ্যাঁ, তাহলে যে হিমালয় থেকে এসে পরে ওখানে অ্যাটেন্ড করছে, প্রেসিডেন্ট থাকছে, তার নাম আগস্ত্যমুনি, সে জানতো না? নেক্সট আমরা এটা হচ্ছে ব্যাপার। তারপরে কি এই সময় না এই সব রাজাদের, চেরা রাজাদের বিশ্ববিখ্যাত রাজা ছিল এরা, কারণ এরা তখনই গ্রিকদের সাথে এদের ছিল, সম্বন্ধ ছিল, ঠিক আছে। আর এরা কি করতো, প্রচুর তাদেরকে, কেরালা মানে তখনই মশলা হেভি ফেমাস, আর এটা বিশ্ব জুড়ে মশলা বিক্রি করতো, আর ওখান থেকে প্রচুর গোল্ড পেত। আগে নর্থ ইন্ডিয়া ব্যবসা করতো না, আগে সাউথ ইন্ডিয়া ব্যবসা করতো। এত জিনিস ছিল এখান থেকে, ওই জন্য সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো ভরে ভরে কি সোনার মন্দির। কারণ কেন, এদের কাছে মেন জিনিস ছিল চাষাবাস। আগে নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়াতে, মানে নর্থ ইন্ডিয়াতে হতো খাবার ফসল, এখানে হচ্ছে ক্যাশ ক্রপ হতো। চা প্রথমে দার্জিলিং হয়নি, প্রথমে টি বা কফি প্রথমে এইসব অঞ্চলে হয়েছে, কর্ণাটকে, কেরালা হয়েছে, তাই না? তো এরা প্রচুর অর্থকারী ফসলের উপর ইম্পর্টেন্স দিত, সব জায়গায় প্রচুর টাকা আসতো। জল ছিল তো, ওয়াটার। তখন জাহাজ না থাকলেও বোট তো থাকবে রে বাবা। আর বোট আবিষ্কার তুই সিন্ধু সভ্যতায় বোট হয়ে গেছে, ওরা তো যেত মিশরের সাথে। হ্যাঁ, জাহাজ বলতে জাহাজ নয়, হয় নৌকা টাইপের তো হয়েছে রে বাবা, ওগুলো করেই যেত।
ঠিক আছে, আর বেশি দূর নয়, আগরপাড়া সোদপুরের মতো। এই দেখ তোকে দেখাচ্ছি আমি, এইটা যদি ভারত হয়, এখানে দিলে পাকিস্তান হচ্ছে, এটা আফগানিস্তান, এখানে হচ্ছে ইরান, ঠিক আছে, এখান থেকে এখানে যেত এইটুকু, এরা এখান থেকে হয়তো এখানে পাঠিয়ে দিত আফগানিস্তান পাকিস্তান, ঠিক আছে, ঠিক আছে, এটা বেশি একটা খুব একটা দূর নয়। ইংল্যান্ড থেকে ভাবা যায় কোথায় আছে দেখ ইংল্যান্ড, ও এটা তো কিছুই না। এখানে হচ্ছে দেখ ধরলে ইউকে মানে আমাদের মানে ইউএসএ মানে ইউনাইটেড কিংডম, এখান থেকে আসতো ওরা, আর এই দেখ এখান থেকে হচ্ছে এইটুকু, দেখ রাস্তাটা দেখ এতটা, এখান থেকে এইটুকু, বুঝতে পারলি কেসটা? ছোট নয়, ওরা পুরো আফ্রিকা ওই জায়গাটা পুরো পার করে আসতো। ভাস্কো ডা গামা এসেছিল, চারটিখানা ব্যাপার। নেক্সট লিখবো, নেক্সট রাজার নাম। এই রাজা সব থেকে ইম্পর্টেন্ট ছিল আর প্রচুর শক্তিশালী রাজা ছিল, এই জন্যই শক্তিশালী, নর্থ ইন্ডিয়া পর্যন্ত রাজ্যগুলো জয় করেছিল, ঠিক আছে। আর এর সম্বন্ধে তো অনেক বেশিও লেখাও আছে, আর টাইটেল, এর ওই জন্য টাইটেল ছিল অধিরাজ, এগুলো লিখতে হবে না। আর প্রচুর টাকা মানে অর্থকারী রাজ্য ছিল এগুলো, কারণ সেই সময় ওইসব জিনিস ব্যবসা হতো, ঠিক আছে। এখনই প্রচুর দাম, ওগুলো তো অনেক দাম, আর তখন তো টাকা ছিল না, তখন সবগুলো সোনার পরিবর্তিত নিত, বাটার সিস্টেম, তাই না? ব্যাস। নেক্সট রাজার নাম লিখবো সেনগুট্টবন। হ্যাঁ, সব চেরা চলছে এখন, সেনগুট্টবন। আর এর ইম্পর্টেন্স কেন, ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। সেনগুট্ট, একে রেড চেরা বলা হয়, একে বলা হয় রেড চেরা, একেই বলা হয় সেনগুট্টবনকে বলা হয় রেড চেরা। তো সেনগুট্টবন এই যে আছে তাকে রেড চেরা বলা হয়। ইম্পর্টেন্স কেন এই সময়, হঠাৎ করে এত রাজা এদের নাম লেখাচ্ছে, তাই না? ঠিক আছে, এর সময় নৌশক্তি বড় ছিল, সেটা কি ইম্পর্টেন্ট, যে এ নৌশক্তির ওপর অনেক কাজ করেছিল, ঠিক আছে, আমার ওদের চেরাজ নেভিদের ওপর অনেক কাজ করেছিল, ইম্পর্টেন্ট। কিন্তু সেই থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এখানে, কেন এখানে একটা জিনিস হতো, এর সময় একটা জিনিস হতো পত্নী কাল্ট। এর সময় পত্নী কাল্ট পূজা হতো। এবার পত্নী কাল্ট পুজো কি আমরা বলছি, এর থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো। মানে এই সময়ে বইয়ের পুজো করা হতো, ঠিক আছে। সাউথ ইন্ডিয়াতে এই সময় কি হতো না, মেয়েদের পরিস্থিতি খুবই ভালো ছিল, তাদেরকে পুজো করা হতো সেই সময়, ওই প্রথাটাকে বলতে হতো পত্নী কাল্ট, ঠিক আছে। সাউথ ইন্ডিয়াতে প্রথমবার কি পত্নীদেরকে পুজো করা হতো, ঠিক আছে। এই থেকে আমরা অনেক কিছু বুঝতে, সাউথ ইন্ডিয়াতে অনেক মাতৃতান্ত্রিক সমাজ চলে, না তো? আমাদের যেমন নর্থ ইন্ডিয়া পিতৃতান্ত্রিক সমাজ চলে, সাউথ ইন্ডিয়াতে অনেকটা মাতৃতান্ত্রিক সমাজ চলে। মানে ওদের ঘরের যে পারিবারিক হেড থাকে, তারা কারা থাকে? মহিলারা থাকে। এটা সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার হিউজ পার্থক্য পাবো আমরা। এইভাবে আস্তে আস্তে সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার পার্থক্য বুঝে যাবো, যে কী সিমিলারিটি আছে, কী পার্থক্য আছে। অনেক জায়গায় এক আছে, ঠিক আছে, অনেক জায়গায় এক নেই, এগুলো আমাদেরকে জানতে হবে। মাতৃতান্ত্রিক সমাজ সাউথ ইন্ডিয়াতে, মাতৃতান্ত্রিক সমাজ, এই কথা আমরা কোথা থেকে জানতে পারি? এটা মেগাস্তিনিস ইন্ডিয়া থেকেও জানতে পারি আমরা এই গল্পটা, যেখানে সব এই মেয়েদের পুজো করা হতো, যারা মানে এদের পুজো করা হতো বৌদের, ঠিক আছে, মাতৃতান্ত্রিক সমাজদের। তো যাই হোক, এগুলো মেগাস্তিনিস ইন্ডিয়া থেকে আমরা পেয়ে থাকি এসব কথাবার্তা। আর এখানকার সব থেকে ইম্পর্টেন্স যেটা হচ্ছে, তো বললামই যে ওখানকার মেয়েগুলো কী করতে আসে, বিয়ে করতে আসে। মানে আমাদের যেমন ছেলেরা বিয়ে করতে আসে, মেয়েরা বিয়ে করতে আসে, ঠিক আছে, তারা পর নেই, এরকম একটা চলে নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে আমরা মেয়েদের আর্থিক সামাজিক পড়বো, তখন দেখবো তারা নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারতো, ঠিক আছে, অনেক রকম ব্যাপার আছে, আমরা পড়বো। তো যাই হোক, এটার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, যেখানে পত্নীদেরকে কী করা হতো? পুজো করা হতো। এটা ইম্পর্টেন্স একটা ব্যাপার আছে এখানে, ঠিক আছে। ওই জন্য এখানে পত্নী কাল্ট হতো, মানে পত্নীদের পুজো করা হতো একটা। তারপরে নেক্সট লিখবো আমরা ইরমপুরাই। নেক্সট রাজার নাম লিখবো ইরমপুরাই। ইরমপুরাই ইম্পর্টেন্ট কি আছে, এই যে রাজা ইরমপুরাই, এই না এর ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম দক্ষিণ ভারতে আখ চাষ করেছিল, যেটা গন্নে কা খেতি বলা হয়। এটা কোথায়, এগুলো সব জানতে পারছি কোথায়? ওই ইন্ডিকা না, মানে ওই, হ্যাঁ, মানে আমরা সম্মেলন থেকেই সঙ্গমের সম্মেলন থেকে জানতে পারছি, কোনো একটা সম্মেলনের বই থেকে, যে এই আখ চাষ করেছিল। আর এই যে আখ চাষের যে বীজ বা শস্য ওকে ভগবান দিয়েছিল, মানে ওকে এইভাবে একটা গল্প আছে এগুলো সব, ঠিক আছে। সাউথ ইন্ডিয়াতে আখ চাষ করেছিল যে রাজা, সেরা হচ্ছে প্রথম ইরমপুরাই, ঠিক আছে। আর এ এত শক্তিশালী ছিল যে চোল, পান্ডে এদের রাজাগুলোকেও হারিয়ে দিয়েছিল, ঠিক আছে। আমাদেরকে এই যে নামগুলো জানতে পারছি, এটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। নেক্সট হচ্ছে আমরা এই রাজাগুলো জানলাম, এগুলো কোন রাজা? চেরা রাজা। এবার নেক্সট লিখবো আমরা চোলা রাজা। চেরা হয়ে গেল, কিছু রাজার নাম জেনে গেলাম। আমরা এখন কি জানছি? আমরা জানছি কি, এই যে সঙ্গম এজের ইম্পর্টেন্ট রুলার জানছি, ঠিক আছে। কিছু নাম তো জানতে হবে, নাহলে তো আমরা স্ট্রাকচারে ধরে রাখতে পারবো না।
তার মধ্যে কি কি জানলাম, যেমন আমরা জানলাম চেরার জানলাম, নেন্ডুম, তারপরে হচ্ছে সেনগুট্টভন, তারপরে জানলাম যাকে রেড চেরা বলা হয়, তারপরে ইরামপুরাই, তাই না? নেক্সট চোলা, চোলাদের ক্যাপিটাল লিখবো প্রথমে। তো এই চোলাদের যে ক্যাপিটাল থাকবে সে ক্যাপিটাল উরায়ুর। কিন্তু চোলদের রাজধানী আমরা তাঞ্জোর জানতাম না, কিন্তু ওটা এই চোল নয়, সেটা চোলদের যখন আরো আলাদা ফেজ। কিন্তু আমরা একটা নাম শুনেছি কারিকল, চোল রাজা, হ্যাঁ ওটা কিন্তু এখানকার রাজা, ওটাকে আমরা ওখানে ঢুকাই না, ওরা এমন ভাবে দেবে এখানকার কিছু দেবে না, এখানকার যেটা দেবে সেটা কেউ কোয়েশ্চেনটা বুঝতে পারবে না, বলবে অনেক ডিপলি কোয়েশ্চেন দিয়েছিল। আর যদি বলে মডার্ন ক্যাপিটাল কোথায় চোলদের, তাঞ্জোর, তাই না? তো এই আমরা চোলদের ক্ষেত্রে লিখবো। তো চোলদের এখানে কি কি ক্যাপিটাল জানলাম, চোল আছে কোন জায়গায় জানলাম, অ্যাট প্রেজেন্ট লোকেশন যদি বলি কি হবে, প্রেজেন্ট লোকেশন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নর্দার্ন পার্ট, তাই না? চোলামণ্ডলম বলে ডাইনেস্টিক, তাই না? চোলামণ্ডলম, এটা দুটো রিভারের উপর আছে এই ডাইনেস্টিটা, একটা হচ্ছে পন্নার আর একটা হচ্ছে ভেল্লোর, লাগবে না, ভেল্লোর নাম শুনেছিস তো, ভেল্লোর আর পন্নার এই দুটো রিভারের উপর। আর ইম্পর্টেন্ট আমরা একটা রুলারের নাম জেনে রাখি, কারিকল একটা রাজার নাম। এর সময় ইম্পর্টেন্ট কি কি লিখতে হবে, একে কি বলা জানিস তো, এর যুদ্ধতে একটা পা জ্বলে গেছিল, যাকে বান্ড কিঙ্কো বলা হয়, মানে পুরা রাজা বলা হয়, ঠিক আছে এই কারিকলকে। এর সময় সব থেকে বেশি কি হতো, ট্রেড হতো এই সব অঞ্চলে, চোলাদের রাজাদের মধ্যে এত ট্রেড হতো, এই সময় সব থেকে বেশি কটনের ট্রেড হতো ওয়ার্ল্ড জুড়ে। দেখে এদের ব্যবসাটা গুলো কি টাইপের হচ্ছে, ক্যাশ ক্রপ, মানে যেসব ক্রপগুলো দিয়ে পরে অর্থ আসে, আর কটনের জন্য তো ওদিকগুলো তো কালো জমিন তো আছেই, তাই না? তো এই সময় প্রচুর কটনের হতো, আর এই প্রচুর সমাজহিতিক প্রজাহিতিক কাজ করেছিল কারিকল, প্রচুর, ঠিক আছে? এত যে ধারণার বাইরে অনেক, পুহার নামে একটা বন্দর তৈরি করেছিল, পুহার বন্দর, ঠিক আছে? আর সেই সময় সাউথ ইন্ডিয়াতে যজ্ঞ, যেটাকে বলছি যজ্ঞ হয় না, কিন্তু হোম যজ্ঞ, যেগুলো যজ্ঞ করেছিল, কিন্তু সাউথ ইন্ডিয়াতে আমরা তো যজ্ঞ তো নর্মালি বলি, আমাদের ঘরে তো বৃহস্পতিবার করি। তো ইম্পর্টেন্ট কেন, ইম্পর্টেন্ট হচ্ছে যজ্ঞ তো নর্থ ইন্ডিয়ান ট্রেডিশন, সাউথ ইন্ডিয়াতে পাচ্ছি। যজ্ঞ তো আমাদের নর্থ ইন্ডিয়ান লিটারেচারের গল্প, যেটা আমাদের আরিয়ান সিভিলাইজেশনের গল্প, তাই না? যেটা আমরা পুরাণে পাই, যেগুলো আমরা মহাভারত ইসে পাই, যেগুলো আমরা আমাদের লিটারেচারে পাই, ওখানে যজ্ঞ চলছে মানে কি, মানে নর্থ ইন্ডিয়া থেকে ওইটা অ্যাডাপ্ট হয়ে এসছে কিসে, সাউথ ইন্ডিয়াতে, আর কোনো রাজা তো করাচ্ছে সেগুলো, ঠিক আছে? এই যজ্ঞ মানে ছোট কথা নয়, ব্যাপারটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়াতে যজ্ঞ কি করে, যজ্ঞ কনসেপ্টে আসছে কোথায়, নর্থ ইন্ডিয়াতে, যেগুলো নর্থ ইন্ডিয়ান লিটারেচার যেগুলো আছে, যেমন আমরা উপনিষদ বলি, বেদ বলি, তাই না? তারপরে আমাদের এপিক মহাকাব্যগুলো বলি, রামায়ণ, সেগুলো যজ্ঞের কনসেপ্ট আছে, তাই না? তো সেটা সাউথ ইন্ডিয়াতে আসছে কীভাবে না, সাউথ ইন্ডিয়াতে এই রাজা যেমন আছে, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইনি যজ্ঞ করছেন, ঠিক আছে, রাজ্যের ভালোর জন্য এইসব, ঠিক আছে? এই সময় অনেক কিছু বইও লেখা হয়। তারপরে ইফেক্টিভ নেভি ছিল এর, ঠিক আছে? নর্থ ইন্ডিয়ার যেমন পল্লবা কিংস ছিল, তাদেরকে হারিয়েছিল, অনেক যুদ্ধ করেছিল। তো ইম্পর্টেন্স একটা জানবো আমরা, এখন একটু শুধু ওভারভিউ নিচ্ছি, ঠিক আছে? তো আমরা চোলার বুঝতে পারলাম যে একটা ইম্পর্টেন্ট রাজার নাম জানতে পারলাম, কি নাম, কারিকল, ঠিক আছে? আর যেটা শুরু হবে 1100 AD থেকে শুরু হবে মোটামুটি এইসব রাজবংশ, ঠিক আছে? বা 100 BC থেকে শুরু হবে, আর যেটা চলবে কত লাস্ট থাকবে রাজা 1279 সময়, ও রাজেন্দ্র চোল পোল এদের, মানে 1279 AD, মানে তখন চলে আসবে কে আমাদের এখানে, 1200 কে থাকবে আমাদের সুলতান ডাইনেস্টি, তাই না? দাস বংশ, এদের সময় চলে আসবে, ভাবা যায় তখন থেকে এই অবধি। তো এই পুরো একটা পিরিয়ড থাকবে, তার মধ্যে ফেজে এটা প্রথম ফেজের আর্লিয়ার রাজা থাকবে এগুলো, ঠিক আছে? ঠিক আছে, এবার নেক্সট চলে যাবো, এটা পরে পান্ডিয়াস, একটাই দেখ না, শুধু এর ভিতরে সব পেয়ে যাবে, চাপ নিও না। যদি বলে কাদের সময় কটন ট্রেড সব থেকে বেশি, তো কি হবে, চোলদের সময়। এগুলো টাইপের কোয়েশ্চেন হতে পারে ফিল্মসে, ঠিক আছে? কি ট্রেডের আধার ছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে পান্ডিয়া, PNDY। পান্ডিয়ার যে রাজা থাকবে পুডাপ পান্ডিয়ান। ক্যাপিটাল যদি বলি এদের মাদুরাই, পান্ডিয়াতে ক্যাপিটাল মাদুরাই, হ্যাঁ মাদুরাই। কিন্তু যেখানে যজ্ঞটা ছিল সেটার জল ডুবে গেছে অন্য জায়গায়, এই জায়গাটাতে মাদুরাই করেছিল ওরা, আবার রাজধানীটা নামিয়ে দিয়েছিল মাদুরাই। ক্যাপিটাল লিখবো, প্রথমে লিখবো এই পান্ডিয়াতে ক্যাপিটাল লিখবো মাদুরাই,
আর যেটা হচ্ছে ভাগাই রিভারের উপর আছে, VAGAI, ভাগাই রিভারের উপর আছে। এই পান্ডিয়া কিংদের কথা আমরা যেমন সঙ্গম থেকেও পাচ্ছি, ওরকম মেগাস্থেনিস থেকে পাচ্ছি। আর মেগাস্থেনিস কাছে ফার্স্ট মেনশন পাচ্ছি যে পান্ডিয়া সাম্রাজ্যটা পালস প্রচুর করতো, রপ্তানি করতো। পালস মানে মুক্ত, প্রচুর মুক্ত কি করতো, বিক্রি করতো এরা, বুঝেছিল? এই কোয়েশ্চেনটা ইউপিএসসিতে পড়েছিল আগে বছর, ফিল্মসে লিখবো। ইটস মেনটেন্ড বাই, it's mentioned by Megasthenes. The Pandya kingdom was famous for pearls, PARLS. দেখো তিনটে কোয়েশ্চেন বেরিয়েছে। পালসের জন্য ফেমাস কারা ছিল, মুক্তোর জন্য ফেমাস কারা ছিল, কটনের জন্য ফেমাস কারা ছিল, মশলার জন্য ফেমাস কারা ছিল, চেরা। ঠিক আছে, টুক করে আগে বছর, তার আগে বছর কেন, 2015 তো কোয়েশ্চেন ছিল মনে হচ্ছে। চেরাদের ছিল না, মশলা ছিল না। ঠিক আছে, যদি বলে অ্যাট প্রেজেন্ট লোকেশন, তামিলনাড়ু। ডিস্ট্রিক্টগুলো বলে দেবো, চাপ নয়, লাগবে না। এদের সাথে না রোমান এম্পায়ারদের সাথে কি হতো, ট্রেড হতো। ঠিক আছে, এরা রোমান এম্পায়ারের সাথে ট্রেড করতো পান্ডিয়াসরা। ঠিক আছে, ট্রেড বিটুইনস কাদের, রোমান এম্পায়ার। রোমান মানে কোথায়, রোম, তখনকার সব থেকে ইম্পর্টেন্ট ওগুলো এম্পায়ার, তাদের সাথে ট্রেড ওখানে চলছে। ট্রেড অ্যান্ড রোমান এম্পায়ার্স, রোমান এম্পায়ার। গ্রিকদের সাথে কাদের ট্রেড চলতো, সেরাস বলে গেলাম। দেখ কোয়েশ্চেন এইভাবে হয়, বলছিলাম না। যবনিকা বলা, ওদেরকে যবন প্রিয় বলা হতো, মশলাকে গোলমরিচকে, তাই না? বলেছিলাম আগে দিন যবন প্রিয় বলা হয়, যবন প্রিয় কেন বলা হয়, এরা এই মালগুলো সাপ্লাই দিত ওদেরকে, ওরা এত ভালোবাসতো এত। আর এগুলো সব না, ওরা সব টাকা পাকা এনে পুরো ভারতীয়কে দিয়ে দিত, সাউথ ইন্ডিয়াদেরকে। ওরা সব সোনা ফোনা পেত, আর ওরা মন্দিরে সোনা ফোনা লাগিয়ে দিত এত, যত এনসিয়েন্ট চেরাস চোলাস এগুলো সব। হ্যাঁ, এরাও তো ব্যবসা করতো, কিন্তু আমি মেজর জিনিস সবাই, ওরা যখন গ্রিক যদি এখানে আসে নিশ্চয়ই চোলার কাছে যাবেই। ঠিক আছে, তো যাবে নিশ্চয়ই, যাবে, সবারই কাছে যাবে, কিন্তু মেজর জিনিসগুলো ইম্পর্টেন্ট সব। কাদের সাথে কোনো স্পেশাল জিনিস থাকলে, যেমন এই পান্ডিয়াসদের সাথে কি মুক্ত ব্যবসা করতো, এটা আইএসএ ফিলিমসে এসেছিল। এবার ফিলিমসে যে আইএসএ বা বিসিএস মেন্সে কোয়েশ্চেন যেগুলো আসবে, সেই টাইপের জিনিসগুলো এবার আমরা পড়বো। ঠিক আছে, পয়েন্ট দিয়ে দিয়ে। ঠিক আছে, তারপরে নেক্সট আমরা লিখবো কি, আমরা দুটো রাজা পাবো পান্ডিয়াস। একটা কি লিখবো, প্রথম রাজা কে, কুডাপ্পেডিয়ান, তাই না? এটা হচ্ছে প্রথম রাজা, সব থেকে প্রসিদ্ধ রাজা ছিল। আর একটা কি হচ্ছে নেন্দুজেলিয়ান 1। তা আমরা জাস্ট দুটো রাজার নাম জেনে রাখি, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই, যা যা করেছিল এই রাজাগুলোই করেছিল। ঠিক আছে, তো আমাদের সেরকম রাজা ধরে কিছু কোয়েশ্চেন এখান থেকে আসবে না, আমরা শুধু রাজার নাম ধরে জেনে রাখি যে এখানকার এই ছিল, এই জায়গা ছিল। ঠিক আছে, এদের একটা গল্প আছে, ফেমাস লাভ স্টোরি আছে এইসব। এদের যখন এইটা পড়বো আমরা মহাকাব্যটা, তাদের মধ্যে একটা মহাকাব্য লাভ স্টোরির উপরে নির্ভর আছে। এত হাসছিস কেন তুই, লাভ স্টোরি বলেই তোরা হেসে ফেলছে কেন? এবার আমরা লিখবো এই যে সঙ্গম এজ। ঠিক আছে, সঙ্গম এজের আমরা সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড আগে জানবো না, আগে ওয়ার্ড না, আগে আমরা জানবো কিছু। আমরা লিখবো সোশ্যাল কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন অফ সঙ্গম এজ। প্রথম সামাজিক অবস্থা লিখবো আমরা কি ছিল, এখানে কি আমরা দেখব। প্রথম আমরা যদি জানি এখানে যে রাজা, ঠিক আছে, রাজা না, রাজা সিস্টেম ছিল এখানে, যেমন রাজা প্রজা নর্থ ইন্ডিয়া যেমন চলতো এখানে সেম ছিল। কিন্তু এখানে একটা আলাদা দেখবো যে রাজার আমাদের যে বডিগার্ড, আমাদের এদিকে যে রাজাদের যে অঙ্গরক্ষক বা বডিগার্ড বলি, তাই না? ওখানে রাজাদের বডিগার্ড কারা ছিল না সাউথে, মহিলারা, মেয়েরা। ঠিক আছে, কেন এবার এরকম কেন হবে? কারণ রাজা ওরা চাইতো ওখানে, সেখানে এমন একটা কন্ডিশন চলতো যে কাউকে বিশ্বাস করতো না। আর যারা বলতো সাউথ ইন্ডিয়ার লোকের মহিলাদের উপর বিশ্বাস থাকতো, যদি বিশ্বাস, কারণ আগে তো সব ওই অন্ধ অক্ষররাই তো করে দিত না, মেরে দিত বা তারা করে দিত। তো ওই বিশ্বাসের জন্য কি হতো, পুরো জিনিসটা উল্টে গেছে বল। এখন কি হতো, সামাজিক মানে আমাদের এই যে রাজাদের বডিগার্ডটা কি হতো, অলওয়েজ মহিলা হতো, ওরা মহিলা করতো। এখানে বর্ণ ব্যবস্থা ছিল না সাউথ ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে বর্ণ ব্যবস্থা ছিল, সাউথ ইন্ডিয়াতে বর্ণ ব্যবস্থা ছিল না। লিখে রাখবো, বর্ণ ব্যবস্থা মানে কি, কাস্ট সিজম বলতে পারি, তাই না? এই কাস্ট সিজম এইসব ছিল না, তাহলে কি ছিল, কিছু তো একটা থাকবে না। এখানে শুধু দুটো বর্ণ ছিল, একটা ছিল উচ্চ বর্ণ, একটা নিম্ন বর্ণ।
এই যে উচ্চবর্ণ নিম্নবর্ণ, এটা ডিকোড হতে কিভাবে, কোনো কাস্ট থেকে হতো না, এটা হতো পার্টিকুলারলি অর্থ থেকে। যার কাছে টাকা ছিল তারা কি থাকতো, উচ্চ বর্ণ বিলং করতো, আর যাদের কাছে টাকা ছিল না তাদের কাছে তারা নিম্ন বর্ণ বিলং। তাহলে কি এখানে কি ব্রাহ্মণ সিস্টেমটা ছিল? ব্রাহ্মণিজম ছিল, এখানেও ব্রাহ্মণিজম পাওয়া গেছে, এখানেও ব্রাহ্মণরা ছিল, কিন্তু এখানকার ব্রাহ্মণদের একটা অন্যরকম প্রথা ছিল, বর্ণ প্রথা ছিল না, কিন্তু ব্রাহ্মণ প্রথা ছিল। যে ব্রাহ্মণ, এদের ব্রাহ্মণদেরকে প্রচুর শ্রদ্ধা করতো। কারণ কি ছিল? ব্রাহ্মণরা যাগযজ্ঞ করতো, ঠিক আছে, এরা ধ্যান করতো, ঠিক আছে, এরা জ্ঞান দিত সমাজকে, এই জন্য এদের একটা আলাদা রকম সমাজে ইজ্জত ছিল বা একটা রেপুটেশন ছিল সমাজে, তাদেরকে একটা অন্য চোখে দেখা হতো সমাজে, এই সমাজে। কিন্তু সেটা কোনোদিনই কাস্ট সিস্টেম ছিল না। তা আমরা এটা বুঝতে পারছি নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়ার বড় ডিফারেন্স। সাউথ ইন্ডিয়াতে যে কাস্ট সিস্টেম ছিল, শূদ্ররা যতই বড় লোক হয়ে যেত কী হতো, ওরা কিন্তু উঁচু পোস্টেই থাকতো, মানে নিচু পোস্টেই থাকতো, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে ছিল আমাদের এখানে। এই পান্ডিয়াদের সবথেকে ইম্পর্টেন্ট যে লোকটার প্রাধান্য ছিল, মানে যেই জাতিটাকে সবথেকে ইম্পর্টেন্স দেওয়া হতো, সেই জাতিটাকে বলা হতো, লিখব, বেলালর। যে জাতিটাকে সবাই প্রাধান্য দিত, রাজাও প্রাধান্য দিত, ইম্পর্টেন্স, সেই জাতিটার নাম ছিল বেলালর। বেলাল্লর। এবং এই বেলাল্লর রাজসভায় বসতো, এদের রাজসভায় বসার জায়গা দিত। তো কারা ছিল এই বেলাল্লররা? এদেরকে সমাজে কেন জায়গা দিত, রাজসভায় জায়গা দিত? কারণ এরা ছিল কৃষক সম্প্রদায়ের লোক, কিন্তু শুধু কৃষক নয়, এরা ছিল উচ্চ কৃষক, এদের কাছে প্রচুর টাকা বাগা ছিল। যেমন আমাদের এখন পাঞ্জাব হরিয়ানার যেসব কৃষকগুলো আছে না, ওরকম উচ্চ কৃষক, যাদের কাছে অনেক জমি জায়গা ছিল, অনেক বেশি চাষবাস করতো, ঠিক আছে। এবার দেখো এখনকার যেমন আমাদের যে রাজনীতিতে আমাদের যে এখন প্রধানমন্ত্রীদের, আমাদের দেখবে মুকেশ আম্বানি বা এদেরকে প্রচুর প্রায়োরিটি দেয়, এবং ওদের মন্ত্রিসভায় ওরা বসতে পারে যদি চাইতো, ঠিক আছে। কারণ কেন? কারণ আগে তো ইন্ডাস্ট্রি ছিল না। আগে ইন্ডাস্ট্রি বলতে কি, এগ্রিকালচার সব, তো এগ্রিকালচার থেকে প্রোডাকশন হবে, পালস প্রোডাকশন হবে, কটন প্রোডাকশন হবে, তবেই তো ওগুলো মশলা, তবেই তো বিশ্ব দেবে, ওটাই মেন ছিল। তাই এখনকার মতন ওই দিকটাই যাদের কাছে বেশি ছিল, সে তারাই প্রাধান্য পেত। নর্থ ইন্ডিয়া থেকে অত কিন্তু প্রাধান্য ছিল না, বুঝতে পেরেছি আমরা। এমনকি রাজা এদেরকে প্রচুর সম্মান করতো এদেরকে, ঠিক আছে। এই চোল, যেমন চোল রাজ্য, এই যে চোল, এই বেলাল্লরদেরকে বলা হতো বিল বলা হতো। যেমন পান্ডিয়াতে কবিদি বলা হতো, কবিদি। পান্ডিয়াতে এদেরকে কবিদি বলা হতো, কাদেরকে? বেলাল্লরদেরকে, ঠিক আছে। আর একটা ছিল বিলির, বয়দীর্ঘী বিলির কাদেরকে বলা হতো? যারা জমিদার ছিল ওখানকার, ঠিক আছে, যারা ইম্পর্টেন্ট, তাদেরও খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ওখানকার জমিদার ছিল এরা। না, বেলাল্লররা ছিল তো কৃষক সম্প্রদায়, কিন্তু ওদেরও হেভি ইম্পর্টেন্ট ছিল। আর এদের বেলাল্লরদের উপরে ছিল কারা? বিলির, এরা ওখানকার জমিদার ছিল, এদের সাথে রাজাদের বিবাহ এইসবও চলতো, ঠিক আছে। এরা একটা ইম্পর্টেন্ট জায়গা দখল করে নিয়েছিল, ঠিক আছে, এদের বিলির। এবার এখানে ইম্পর্টেন্ট, এখানে না কিছু ট্রাইবেল গোষ্ঠী ছিল, এই সাউথ ইন্ডিয়াতে কিছু এইসব অঞ্চলে কিছু ট্রাইবেল গোষ্ঠী ছিল, যেমন মারবা বেতজি জনজাতি। তো হঠাৎ পড়াচ্ছি কেন এদেরকে, ট্রাইবেল গোষ্ঠীদের? কিছু ব্যাপার আছে। এরা কি করতো না, এরা পশু চুরি করতো। হ্যাঁ, ট্রাইবেল গোষ্ঠীটা তো পশু চুরি করতো। আবার যারা করতে পারে, যারা পশু চুরি করতো, তো যারা পশু, আগে পশুতে ইম্পর্টেন্ট ছিল, যেমন গরু ওরা দুধ খেত, গরু দিয়ে চাষ করাতো, তো এগুলোই ছিল আগে সম্পদ। এখন যেমন সবাই গাড়ি নিয়ে সব জায়গায় পশুতে চেপে যাওয়া, ঘোড়া, এগুলো নিয়ে যাতায়াত করতো। তো পশু আর নদী খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ নদী দিয়ে সব যাতায়াত হতো, নৌকা। তো পশু একটা ভেরি ইম্পর্টেন্ট। তো পশুগুলো কি, এরা এমন জনজাতি ছিল যারা জঙ্গলে বসবাস করতো, যারা যখন কেউ জঙ্গলে পশু চড়াতে যেত বা পশু নিয়ে যেত, ওগুলো সব চুরি করে নিত, ঠিক আছে। তো অনেক বড় একটা প্রবলেম ছিল, কিন্তু একটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে রাজা সে এই দুটো জাতিদেরকে সম্মান করত, এই মারবা আর বেতজি। হ্যাঁ, এদের রাজা যথেষ্ট রেসপেক্ট করতো। এবার কেন রেসপেক্ট করতো, অনেক কারণ থাকতে পারে, হতে পারে এরা অনেক শক্তিশালী ছিল, যে রাজা ওনাদের অস্তিত্ব ভয় হয়ে যেত, তাই না। যেমন যখন আমরা একটু বাহুবলী সিনেমা দেখি, তাই না, তখন আমাদের আসে ওই পিন্ডারিদেরকে, তাই না। সে পিন্ডারিরা বাহুবলী 2-তে আক্রমণ করে দেয়, তাই না, ওই সেই সাউথ ইন্ডিয়ার রাজটাতে। হ্যাঁ, ঠিক আছে, ওই সাউথ ইন্ডিয়ার ওই অঞ্চলে দেবসেনাকে, ঠিকই বলছি, ওখানে আক্রমণ করে দেয়, তাই না। তো ওটা তো একটা জনজাতি না, তা আগে এরকম হতো জিনিসটা, ওদের রাজ্যটাতে আক্রমণ করে দেয়, তা বাহুবলী যে পুরো বাঁচায় ওদেরকে, পুরো একাই সবাইকে মেরে দেয়, ড্যাম ফ্যাম খুলে দেয়। হ্যাঁ, কাটাপ্পা ছিল, বাহুবলী ছিল।
সবাই যুদ্ধ করেছিল, তাই না? ওখানে তীর চালা শিখিয়েছিল কাকে? দেবসেনাকে বাহুবলী, ঠিক আছে? তিনটে তীর একসাথে চালানো, ঠিক আছে? হ্যাঁ ওখানে। তো যাই হোক, তো এটা একটা ওই জন্য জাতিটার নামটাও ইতিহাসে উঠে আসে, ঠিক আছে, যে এরকম এরকম ব্যাপার। আর এরা বেসিক্যালি পশু চুরি করতো। আর এখানকার ইম্পর্টেন্স অনেক আর্থসামাজিক, যদি আমরা সামাজিক দিক দিয়ে যদি মহিলাদের ব্যবস্থা বলি, তো এখানে জানিস তো, তো মহিলাদের ব্যবস্থা বললে সমাজে মহিলাদের কিন্তু এখানে সতীদাহ প্রথা কী ছিল? গ্যারান্টেড ছিল, সতীদাহ প্রথা হতো এখানে। কিন্তু সতীদাহ প্রথা যে কোথা থেকে এসছে, বেদে এর কোনো উল্লেখ নেই, হ্যাঁ তো? বেদে কিন্তু সতীদাহ প্রথা সম্বন্ধে কি উল্লেখ আছে? এসব কিছু নেই, ঠিক আছে? কিন্তু সতীদাহ প্রথা এসছে। এবার সতীদাহ প্রথাটা কীভাবে এসছে, গিয়ে এসছে, অনেক হিস্ট্রি আছে, অনেক দিক থেকে আসে এইসব। যে যখন তার স্বামী মারা যায়, তাকেও কী করে দেওয়া, পুড়িয়ে দেওয়া হয়। তো এবার এটা কেন হয়? কারণ অলরেডি স্বামী মারা গেলে নাকি, আগে তো স্বামী সব ছিল, তার ফলে কী হতো, মানে ওরা আর ঠিকমতো সমাজে ইজ্জত পেত না, মানে সমাজে ঠিকমতো করতে পারতো না, কোথাও যেতে পারতো না, কিছু করতে পারতো না, ঠান্ডা জলে স্নান করতে পারতো, মানে কোনো কিছু না, ওদেরকে একদম মানে করা হতো, মানে মহিলাদেরকে পুরো অত্যাচার করা হতো। তো এত অত্যাচারের থেকে, ঠিক আছে, যারা সতীদাহ হতো না, এত অত্যাচার হতো, তার থেকে মানে অনেক স্বেচ্ছায় সতীদাহ করে নিত। এখানে না বিবাহ প্রথা নর্থ ইন্ডিয়াতে 8 টাইপের বিবাহ চলতো। টাইপ মানে 8 জনের সাথে না, ঠিক আছে খুশিন, 8 টাইপ। যেমন আমাদের এখন একটা লাভ ম্যারেজ চলে, একটা অ্যারেঞ্জ ম্যারেজ চলে। এবার অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে অনেক প্রথা চলে, কিন্তু টাইপ হয় মেয়ের, আমরা তো জানি না, ঠিক আছে? হ্যাঁ, অনেকে আগুনের চারপাশে অনেক বসে থাকে। তো যাই হোক, এরকম টাইপ হয় ম্যারেজ, এই টাইপ। সাউথ ইন্ডিয়া তো 8 টাইপের ম্যারেজ চলতো, সেম নর্থ ইন্ডিয়ার সাথে এক্ষেত্রে সেম। তো একটা আইএসএ ফিলিমসে কোয়েশ্চেন ছিল যে 8 টাইপের যে ম্যারেজ হয় পুরো ইন্ডিয়া জুড়ে, ঠিক আছে, তার মধ্যে কোনটা সবথেকে মোস্ট কমন, যেটা সবাই করে, যারা এখন বিয়ে করেছে তারাও কিন্তু জানে না, মানে যেটা কমন প্রচলিত ছিল, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যারেজটা হচ্ছে, সেটা হচ্ছে আর্টস ম্যারেজ, মোস্ট পপুলার আর্টস ম্যারেজ। দন্তস্বরী আর্টস ম্যারেজ, ঠিক আছে? এই আর্টস ম্যারেজটাতে কী হতো, এখানে যখন বিয়ে হতো না, তখন বরপক্ষ কী হতো না, গো দান করতো, মানে গরু দান করতো মহিলাদেরকে, মানে পাত্রপক্ষকে, তারা যৌতুক দিত এই পক্ষ। এখন তো কলিযুগ, সব উল্টেও গেছে, ঠিক আছে? হ্যাঁ, অনেক ধন সম্পদের ব্যাপার ছিল, অনেক, হ্যাঁ ছিল। তো এটা আমরা এখানে আর্থসামাজিক এখানে আমরা জানতে পারছি, ঠিক আছে, সামাজিক। তারপরে দক্ষিণ ভারতে লাভ ম্যারেজ প্রথা কিন্তু প্রচলন ছিল। কেন লাভ ম্যারেজ হতো? এখানে মহিলারা নিজেদের পছন্দের মতো বিবাহ করতে পারতো, এগুলো সব, যেটা সবাইকে স্বয়ংবর তো না, স্বয়ংবরটা আপনার না, ভালোবাসার মানুষ এলেও তাকে যোগ্যতার প্রমাণ দিতে হতো, তাই না? আর যদি যোগ্যতার প্রমাণই দেবে, তাহলে তো ওইরকম হবে না, তাহলে অযোগ্য মানুষকে তো কেউ ভালোবাসবে না। তাহলে তো এরকম যদি একটা কোনো টার্গেট দিয়ে দিল, ঠিক আছে, যে এই যে আমাদের অর্জুনকে টার্গেট দিয়েছিল না, মাছের চোখটা মানে নিচে দেখে পরে উপরে মারতে হতো, উপরে আকাশে মাছটা ঘুরছিল, তীর দিয়ে নিচে তাকিয়ে পরে মারতে হতো। তো এই যে কনসেপ্টটা, তাহলে ওর ধনুর্বিদ্যা সব থেকে ভালো। তাহলে যখন সব থেকেই ভালোই হবে, তাহলে তো ও তো এমনি এসেই বিয়ে করে নিতে পারতো, হ্যাঁ মানে এমনি এসে বিয়ে, ও তো এমনি বিয়ে করে নেবে না, যোগ্যতা যখন আছে। লাভ ম্যারেজ এটা হবে না, লাভ ম্যারেজ হবে যে যোগ্য মানুষ অযোগ্য মানুষকে ভালোবাসবে, তাই না? বুঝতে পারলি? ভালোবাসাটা পুরো মাথা থেকে হবে না, বুঝতে পারলি? তাহলে তো ভালোবাসা হবে না, তাহলে তো অ্যাডজাস্ট হয়ে গেল না ব্যাপারটা। নেক্সট, এখানে যেসব অসামাজিক বিয়ে হতো, বুঝতে পারলি, অসামাজিক বিয়ে হতো, অসামাজিক বিয়েতে পেরুন্দর বলা হতো। যারা অসামাজিক বিয়ে করতো, সামাজিক মান্যতা বিয়ে থাকতো না যেসবে, সেগুলোকে বলা হতো পেরুন্দর। পয়কার ওরসুদ অন্তন দ ঢাস নড়, সেই তো সাউথ ইন্ডিয়া অনেক জায়গা আছে এইসব, কিন্তু কী করবো বল। নেক্সট হচ্ছে, আমরা এখানে অনেক কিছু জেনে ফেলেছি অলরেডি, তাই না? এখান থেকে চলে আসবো কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট লিটারেচার,
আমরা লিখবো লিটারেচার বলে পয়েন্ট দেবো অফ লিটারেচার অফ সঙ্গম ডাইনেস্টি। দেখ ছক গালাই জন্য এটাই মনে রাখবে, আর কোনো কিছু মনে থাকবে না জানিস। আমরা এখন পয়েন্ট লিখছি সঙ্গম লিটারেচার। এই সময় কি কি লিটার হয়েছিল, কি বলছিলাম, সঙ্গমের সময় কি হয়েছিল, সঙ্গমদের কি হয়েছিল না, 3টে কি হয়েছিল সঙ্গম হয়েছিল, যেখানে সব কবিরা এসে আবার রাজারা এসে পরে তাদের লিটারেচার, তাদের ধর্ম সম্মেলন এগুলো সব করেছিল। ঠিক আছে, প্রথমটা হয়েছিল যেখানে কোনো বুকস বা পাইনি, এখানে দেবতারা অংশগ্রহণ করেছিলাম অলরেডি বলেছি, তাই না, যারা এটা মান্যতা পায়। এটা 4000 এমনি বছর ধরে চলেছিল, তাই না। তারপর এটাও 1700 বছর ধরে চলেছিল। এটা এখানে একটা বই, সেকেন্ড সঙ্গম একটা বই লেখা হয়েছিল তোলকাপিয়ম, তাই না, তোলকাপিয়ম। এই বইটাকে তামিল গ্রামার কম্পোজিট হয় এখান থেকে বলেছিলাম, তাই না, তোলকাপিয়া লিখেছিল বইটা। তারপরে থার্ড সঙ্গম হয়েছিল না, ওখানে 3টে বই লেখানো হয়েছিল, 3টে বড় বড় কি হয়েছিল, হ্যাঁ এখানেও 3টে এমনি লিটারেচার পাই। প্রথমটা যেটা পাই কি আছে, এটুক্কো গাই, মানে এটুগাই। এই যে বইটা আছে, এই যে লিটারেচার আছে, এখান থেকে আমরা কি জানতে পারি না, এখান থেকে বেশি বলি অ্যানাথোলজিক্যালস। তারপর এটা হচ্ছে কি পাট্টু, এটা হচ্ছে পাট্টুপ্পা বলা হয়, পাট্টুপ্পা। তো এটা হচ্ছে আইডলস, যা কিছু আইডলস আছে এখানকার, এদের সাবজেক্ট ম্যাটার আছে। এটা কি আছে, এখান থেকে আমরা বেসিক্যালি কম্পোজ পাই, যেখান থেকে যে তাদের যে এভিডেন্সগুলো, ঠিক আছে, সেই সম্বন্ধে আমরা প্রচুর এখানে ইতিহাস পাই, অনেক কিছু জিনিস এখানে, হ্যাঁ আর্কিওলজিক্যাল অনেক কিছু জিনিস কম্পোজ করা আছে এখান থেকে। ইম্পর্টেন্ট এখানে তাদের মানে মূর্তি রিলেটেড কিছু, ঠিক আছে, সেগুলো থেকে যা হিস্ট্রি পাই মূর্তি দেখে, ঠিক আছে, সব এগুলো হচ্ছে এই কম্পোজিশনের মধ্যে পাই আমরা। আর থার্ড কম্পোজিশন যত ওদের ইথিক্স আছে, যত মোরাল আছে, তাদের সমাজ সম্বন্ধে কি বলছে, তারা কিভাবে চলবে, তাদের রিচুয়ালস কি, তাদের মনের বিচার কি, তাদের এগুলো সব হচ্ছে কি থেকে পাচ্ছি আমরা, 3 নম্বরের ইথিক্স আছে, সেটার নামটা কি, পাতিনেন কিলানাক্কা। দাঁড়া বলে দিচ্ছি কেন পড়বে, বলে দিচ্ছি, পাতিনেন কিলানাক্কা, পাতিনেন কিলানাক্কা, এটা হচ্ছে একটু গাই, তাই না। এবার ইম্পর্টেন্স কেন বলে দিচ্ছি, এই যে পাতিনেন কিলানাক্কা, এই যে এর একটা পার্ট হচ্ছে কুরাল, যেটা নাম এটা হয় কুরাল, এটাকে আরেকটা বলে মুপ্পালা, MUPPAL, মুপ্পাল বা কুরাল বলা হয়, মানে এটা একই নাম, হয় এটার নাম এটা, বা এটাকে কুরাল বলা হয়, বা এটা কি বলা হয়, মুপালা বলা হয়। এই যে পাতিনেন কিলানাক্কা যেটা আছে, তার একটা পার্ট হচ্ছে কি কুরাল বা মুপালা, তাই না, মুপাল, MUPPAL, মুপাল বা কুরাল, ওর একটা পার্ট, ঠিক আছে। আর যে পার্টটা যেটা লিখেছে কে, এই পার্টটা লিখেছে, এই কুরাল যে লিখেছে তার নাম হচ্ছে তিরুভাল্লাভার লিখেছে কুরাল, যেটা হচ্ছে পাতিনিক্কালান, যেটা আমাদের মেন এটার, সেটা একটা পার্ট হচ্ছে কি কুরাল, তিরুভাল্লাভার। এটা আমরা পড়ছি কেন, তাই না, এত কমপ্লিকেটেড পড়ার কি দরকার আছে, কারণ এটাকে বলা হয় দ্য বাইবেল অফ তামিলল্যান্ড। এই দুটোকে, এই যে দুটো আছে, ঠিক আছে, পার্ট আর হচ্ছে একটু গাই, এই দুটোকে একসাথে, এই দুটোকে একসাথে, তোরা এটা লিখতে পারিস, নাও লিখতে পারিস, মেলা কানাক্কু বলা হয়, মেলা কানাক্কু, এই দুটোর এটাকে একসাথে, ঠিক আছে। এইবার এগুলো ছাড়া এদের কিছু অ্যাপিক আছে, মহাকাব্য আছে, ঠিক আছে। তো এই যে এদের যে মহাকাব্যগুলোর নাম, ঠিক আছে, সে নামগুলো আমরা লিখে নেব। এই 4টে ওদের মহাকাব্য। প্রথম এটা শিলাপ্পাডিকারাম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মানিমেক্কালাই, শিবাঙ্গা, হ্যাঁ শিবাঙ্গা বা শিবাঙ্গা লিখবি, শিবাঙ্গা, হ্যাঁ সিন্তামানাই, শিবাঙ্গা সিন্তামানাই, তারপরে হচ্ছে ভারতম। না এগুলো আলাদা, এগুলো মহাকাব্য 4টে, এই 4টে হচ্ছে মহাকাব্য। এই 4টে হচ্ছে মহাকাব্য। তাহলে ওদের মহাকাব্য, আমাদের যেমন মহাকাব্য কটা আছে, রামায়ণ মহাভারত 2টো, যেমন ওটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ ভারতম কনসেপ্ট তো অনেকদিন আগে থেকেই ছিল। ভারতনাট্যম আছে, ভারতনাট্যম আছে না, হ্যাঁ, তো ওগুলো সব এখানে কম্পোজ হবে, সব এই থেকেই সব আসবে কম্পোজ। এই যে সাউথে যত আর্ট অ্যান্ড কালচার, যত লিটারেচার, যা কিছু আছে, ড্যান্স ফর্ম, সব এই সময় থেকে হবে। সব সঙ্গমে যে 4টে হচ্ছে মহাকাব্য, ঠিক আছে। এই মহাকাব্যগুলো সব কখন লেখা হয়েছে, থার্ড সঙ্গমে, ঠিক আছে। এই যে 3টে যে বুকস, এগুলো লেখা আছে থার্ড সঙ্গমে,
ওদের যেগুলো পুরোহিত, ওদের যারা প্রিস্ট, তারা এগুলো সব, যারা কবি তারা কম্পোজ করছিল। তার মধ্যে শিল্পা পাড্ডিনম যেটা আছে সেটা হচ্ছে কি একটা, তারপরে হচ্ছে মানিকালাম সেটা হচ্ছে একটা, তারপরে হচ্ছে সেভাগা আছে একটা, আর একটা হচ্ছে ভারতম, চারটে। এবার দেখে নে, এই যে শিল্পা পাড্ডিকরম যেটা আছে সেটা না একজন লিখেছিল, পরে বল ছেড়ে দিয়ে লিখতে হবে না, এটা একটা লাভ স্টোরি বেস গল্প আছে মহাকাব্যটা, মহাকাব্যটা পুরো লাভ স্টোরি, একদম সব থার্ড সঙ্গমে। হ্যাঁ, এটার ছিল সাবজেক্ট ম্যাটার লাভ স্টোরি। কাদের লাভ স্টোরি সব জানা আছে, কোনোদিন জানতে চাইলে বলবো অবশ্যই। তারপরে এই যে মণিমালাকালাম যেটা আছে বইটা, সেটা বুদ্ধিজমের ওপর আছে। তারপরে এই যে সেভাগা যেটা আছে জৈনিজমের উপর ফোকাস আছে। এদের মহাকাব্য মানে হেভি, এই যে লাভ স্টোরি যেটা আছে না শিলাপাক্কদম, ও আলাদাই। তো যাই হোক, এই হচ্ছে সঙ্গম লিটারেচার। এখান থেকে ইউপিএসসি কোয়েশ্চেন কি আসবে, বা আমাদের বিসিএস কোয়েশ্চেন কি, বাইবেল অফ কি তামিলল্যান্ড কি হবে, কুরাল। তারপরে এদের মহাকাব্য কোনটা মহাকাব্য দিয়ে দেবে ফিল্মসে, ঠিক আছে, টুক করে দিয়ে দেবে এগুলো চারটা কোনো। হ্যাঁ, আসবে না কেন, অনেকে তো ছেড়ে দেয়। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, এই মহাকাব্যগুলো দেখতে পেলাম, তামিলের এগুলো মহাকাব্য আছে। নেক্সট আমরা যাবো, তা আমরা লিটারেচার বুঝতে পেরেছি, এই লিটারেচার ওগুলো থেকে, এবার এগুলো থেকে আমরা তামিলদের হিস্ট্রিও জানতে পারি এই লিটারেচার থেকে, তাই না? যেন আমাদের লিটারেচার থেকে আমাদের হিস্ট্রি জানতে পারি, ওরকম তামিল লিটারেচার থেকে তামিলদের হিস্ট্রি জানতে পারি। নেক্সট আমরা লিখবো ইম্পর্টেন্ট ওয়ার্ডস অফ বা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ওয়ার্ডস, তাই না? ইম্পর্টেন্ট পলিটিক্যাল ওয়ার্ডস অফ সঙ্গমা এজ, ইম্পর্টেন্ট পলিটিক্যাল ওয়ার্ড অফ সঙ্গম এজ। সব থেকে কঠিনতম জিনিস এটা আমি বলেছিলাম প্রথম থেকে, কিন্তু আসলে কোনো জিনিসে কঠিনতম না, বুঝতে পারি। আমি সত্যি কথা, ভালো কথা বলছি, কোনো জিনিসই কঠিনতম না যদি তুমি ওটাকে ভালোবাসো তো, ঠিক আছে? আর যদি তুমি ওটাকে ভালোবাসো, পুরো ভালোবাসি ফেলো, তাহলে ওটা তোমার কি হবে, মানে পাগল হতে হবে তোমাকে, পাতি কথা। তুমি যদি যে চাকরিটার পেছনে পাগল হবে, ওই চাকরি তুমি পাবে শিওর, পাবেই না। বুড়ো হলে কি করে পাবে, তো ও এজ শেষ হয়ে যাবে, ওরা তো এজ দিয়ে দিয়েছে তোকে। যেই দিন নামতে হবে ওই চাকরির জন্য পাগল হো, তো তুমি পাবেই চাকরি 100% শিওর, ঠিক আছে? এটা একদম তুমি একদম বিশেষ জন্য, এটা আমার কথা না, বেদের কথা। বিসিএস একটা এমন একটা বলে না, কাউকে খালি হাতে ফেরাই না, তবে তোমাকে পাগল হতে হবে। এবার কিরকম পাগল আমি তোমাকে বলে দিচ্ছি। তো আমাদের একটা লেলা মজনু গল্প শুনেছি, অনেক শুনেছি না লাইলা, কোথাকার এটা? হ্যাঁ না, কোথাকার মানে ইরান ইরাকের গল্প। তো এই লালা মজনু একটা গল্প বলি। ও একটা মেয়েকে ভালোবাসতো, তাই না? লেলা নামের মেয়েকে ভালোবাসতো। আবার একদিন ও এত ভালোবাসে না, মানে ও পাগল হয়ে গেছে, মানে ও রাস্তায় যাচ্ছে, ও রাস্তাকে ওই মেয়েটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না, শুধু ওটা ওর নিয়ে ভাবছে, ওর নিয়ে চিন্তা ভাবনা করছে। তো একদিন মরুভূমির উপর হেঁটে যাচ্ছে, কে হেঁটে যাচ্ছে? মজনু। এবার যখন হেঁটে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, তখন একটা লোক নামাজ পড়ছে, ঠিক আছে, পেতে পড়ে নামাজ পড়ছে, ওদের নামাজের টাইম হয়েছে। তো যখন নামাজ পড়ে বা কেউ যখন মন্দিরে পুজো করে না, তো সেই সময় ওর পাশ দিয়ে কাউকে যেতে না, এটা নর্মালি সামনে দিয়ে কেউ যেতে না, তাই না? তো হ্যাঁ, ওর কি হচ্ছে, ও পাগল করে পেরিয়ে চলে গেছে নর্মালি। ও কার খেয়ালে আছে? ও লেলার খেয়ালে আছে, ওকে ভালোবাসো সবসময়। ও বলে যে ও এই জন্যই ওর নামটা শুনছি, কেন ও আলটিমেট ভালোবাসতো। এই লেলা মজনু গল্প আজ অব্দি কেন বলা হয়, কারণ আলটিমেট, ওকে ছাড়া কিছু দেখতে পেতো না, ও ভালোবাসতো, তো ওকেই ভালোবাসতো আর কিছু না, তবে ওকেই ভালোবাসতো। এইবার দেখ, যখন এবার ওই লোকটা যে নামাজ পড়ছিল, সে কি হলো, ও সামনে দিয়ে গেছে, ও তো উঠে গেছে। তারপরে ওকে ডেকেছে, তুমি এটা কি করলে? তখন ও বলছে, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে তুমি নামাজ পড়ছো, আমি কোনোদিনই যেতাম না, তবে আমার এটা দোষ নয়, কারণ আমি ওকে ভালোবাসি, ঠিক আছে? তো বললে যে আমি ওই জন্যই খেয়াল। তখন ও বলছে যে না, তুমি এটা তো ঠিক করনি। ও বলছে, আপনি কি করছিলেন ওখানে? আমি তো নামাজ পড়ছিলাম, তো তুমি এটা তো ঠিক করো। তখন বলছে ঠিক আছে। তখন মজনু ওকে একটা গল্প বলে শোনো, আমি যেটা করেছি, আমি ওকে ভালোবাসি, আমি ওর জন্য ওর খেয়ালে মগ্ন হয়ে গেছি। তুমি কি করছিলে? তুমি ভগবানকে এখানে কি করছিলে? মনে করছিলে, প্রার্থনা করছিলে। তো তুমি তাহলে ভগবানকে কত ডিপলি, তুমি যদি ওর প্রার্থনাতে থাকতে, ওর মোহতে যদি তুমি থাকতে, তুমি ওইভাবে ভালোবাসতে ভগবানকে, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে দেখতে পেতে না। আমি যে তোমার পাশ দিয়ে পেরে গেছি, এটা তুমি দেখতে পেতে না। তাহলে তুমি নিশ্চয়ই ভগবানকে যেটা করছো, সেটা তোমার ওই মোহ বা প্রার্থনা নয়, ওইটা, বুঝতে পেরেছে? ওই জন্য তুমি আমাকে দেখতে পেয়েছো। নাহলে তুমি যেমন আমি মোহতে আছি, ওরকম তুমিও মোহতে থাকতে, ভগবানের মোহতে। তাহলে তুমি তার মানে তুমি ভগবানকে ভালোবাসো না, তুমি যা করছো সেটা অন্যরকম।
তো বিসিএসকে এরকম ভালোবাসতে হবে, মোহতে তোমাকে থাকতে হবে, চাকরি তুমি পাবে। আবার আমরা কি আছি, সবাই মেসে থাকছি, সবাই পড়াশোনা করছি, সবাই এই করছে, কেউ বাইরে থাকছে, বিসিএস পড়ছে, এটা আছে, কিন্তু মোহতে নেই তোমরা, তো চাকরি পাওয়াটা দূর হয়ে যাবে। বুঝতে পেরেছি? সবসময় খেতে চিনতে এই করতে সবসময় এটা করতে হবে। তো রেডি হয়ে যায় সব, পাগল হওয়া, কষ্ট করতে হবে, এইসব জিনিস। নেক্সট লিখবো আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডসের মধ্যে লিখবো সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড অফ দ্য সাম ইম্পর্টেন্ট পলিটিক্যাল ওয়ার্ডস ইন দ্য সঙ্গম এজ। প্রথম লিখবো 1 নম্বর ওয়ার্ড লিখবো নলওয়ে। নলওয়ে যেটা আছে, এটা রাজার সভাকে নলওয়ে বলা হতো, রাজসভা, যারা সভাতে, যারা রাজসভায় উপস্থিত থাকতো, রাজসভায়। কুরাল, এটা একটা পোস্ট, রাজ পরিষদ মানে কাউন্সিল অফ মিনিস্টার কে কুরাল বলা হতো। নেক্সট হচ্ছে মনোরম। মনোরম, মনোরম, মনোরম কি? এটা হচ্ছে কোর্ট, মানে হচ্ছে জাস্টিস, মানে কোর্ট, রাজার যে কোর্ট, রাজা যেখানে বিচার করতো, রাজ মানে ওটা রাজ দরবার, মানে যেটা এই হচ্ছে বিচার, বিচার, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বড় দরকার নেই। তারপরে আমেচার। আমেচার মানে হচ্ছে মিনিস্টার। তারপরে এনআরডি, কাউন্সিল অফ মিনিস্টার, একটা পার্ট, একটা মিনিস্টারকে যদি বলবো তো ডিফাইন করবো এনআরডি। এনআরডি, এনআরডি হচ্ছে সেনাপতি। মলবর, মলবর ডাকাতদেরকে বলা হতো মলবর। এবার আমরা তাড়াতাড়ি 3টে লাইন লিখবো, শুধু লিখে নেবো এদের সময়, মানে ডিউরিং দ্য সঙ্গম এজ ইকোনমিক কন্ডিশন। প্রথমে লিখবো আর্থিক, এদের কি ছিল, এরা 2 টাইপের ফসল করতো, একটা কৃষি, একটা হচ্ছে ক্যাশ ক্রপ। তো এরা ক্যাশ ক্রপ বেশি করতো। ক্যাশ ক্রপ মানে কি হচ্ছে, অর্থকারী ফসল, যেমন হচ্ছে বললাম কটন, স্প্রে, মশলা, এইসব জিনিসগুলো, আখ, তাই না, এগুলো এগুলো, তাই এদের প্রচুর টাকা থাকতো। নেক্সট এখানে 3টে বন্দর ছিল, বন্দরগুলো নামগুলো আসবে পরীক্ষায়, টুক করে দিয়ে দেবে, তোমরা লিখে নাও। বন্দরগুলো কি, মুজিরিস, টন্ডি আর পোহার। এই যে 3টে পোর্ট, এই 3টে পোর্ট আমাদের ব্যবসা করতে ইম্পর্টেন্ট পোর্টস অফ সঙ্গমা এজ, তাই না এটা। আর এখানে এগ্রিকালচার যখন বলছি, এদের এগ্রিকালচার ছিল, পশুপালনও ছিল, সব থেকে ইম্পর্টেন্ট ছিল এখানে একটা তুঙ্গভদ্রা দোয়াব, যেটাকে কি বলে রায়চুর। রায়চুর, তুঙ্গভদ্রা নদীর তীরে রায়চুর দোয়াবকে নিয়ে দুটো এসের মধ্যে ঝামেলা হতো। কার কার তালিকটের যুদ্ধ হয়েছিল, যাই হোক, কিন্তু কার কার মধ্যে ঝামেলা হতো, বিজয়নগরের সাথে বাহামনির, ওই যে সাম্রাজ্যগুলো পরে, মানে এই যে মুঘলদের সময়, এদের সময়, তখন ঝামেলা হবে ওই রায়চুর দোয়াবকে নিয়ে। ঠিক আছে, তুঙ্গভদ্রা নদীর তীরে অবশ্যই রায়চুর দোয়াব। তো রায়চুর দোয়াব এদের এই এজিকারী। তো এখানে বলা হতো, এরা বলেছে, এই যে যারা কবিরা লিটারেচারে, যে রায়চুর দোয়াবটা এত উন্নত দোয়াব ছিল, দোয়াব অঞ্চল মানে দুটো নদীর এইসব অঞ্চল, দুটো নদী এই অঞ্চলগুলো, বুঝতে পারছেন? তো এত উন্নতি ছিল যে এখানে একটা হাতি বসার জায়গাতে, যেখানে যতটা হাতি বসতো, হাতি বসে যতটা জায়গা লাগে, এতটুকু জায়গাতে 10টা মানুষের খাবার, 1 বছরের জন্য খাবার তৈরি হতো। মানে ওরা এইভাবে ডিসক্রাইব করেছে কথাটা, রায়চুর দোয়াবকে, এই তুঙ্গভদ্রা যে দোয়াব নদীর তীরে, এই দোয়াবটা এত ইম্পর্টেন্ট যে একটা হাতি কতটা, এতটা দূরে বসবে, এই জায়গাতে একটা জমিতে 10 বছরের মানে 1 বছরের খাবার হতো 10 জন লোকের। তাহলে পুরো দোয়াব অঞ্চল কেমন ছিল এটুকু। আর সাউথ ইন্ডিয়াতে মাটি শক্ত মাটি, তো ওখানে লাভাযুক্ত মাটি, তো ওখানে সেরকম চাষবাস হতো না, এই জায়গায় চাষবাস হতো, তাই এখানে খাবার ফসল হতো, এইটাকে নিয়ে ঝামেলা। ঠিক আছে, দুটো বিজয়নগর, বাহামনি, এদের মধ্যে ঝামেলা লেগে যাবে প্রচুর, আস্তে আস্তে হবে হিস্ট্রি। ঠিক আছে, আর আজকে আমরা এখানে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, প্রচুর। তারপরে এখানে আরেকটা দোয়াব অঞ্চল আছে আমাদের ওখানে, ওটা হচ্ছে থাঞ্জাভুর, চোলা, এই আমাদের পান্ডিয়াসদের ওই জায়গাটা, এখন সব তামিলনাড়ু আন্ডারে। থাঞ্জাভুরে সব থেকে বেশি কি আছে, ধান চাষ হয়। এবার ইম্পর্টেন্ট কেন এটা, কাকে ধানের ভান্ডার, সাউথ ইন্ডিয়া ধানের ভান্ডার বলা হয়? থাঞ্জাভুর 2017 সালে বিসিএস মেন্সের কোয়েশ্চেন ছিল এটা, জিওগ্রাফিতে, ইকোনমি, ইতিহাসে নয়, যে সাউথ ইন্ডিয়ার ধানের ভান্ডার কাকে বলা হয়? দ্য রাউস বোল অফ সাউথ ইন্ডিয়া, থাঞ্জাভুর। তারপরে আমাদের দিকে নাম দিয়ে দিবে বর্ধমান, এ ওই, তো ব্যাস তুমি তো গুলিয়ে যাবে। কিন্তু এটা কোয়েশ্চেনটা আসছে কোথা থেকে, ওখান থেকে। এবার এত ইম্পর্টেন্ট কেন, কারণ সাউথ ইন্ডিয়ার যে পুরোটা না সাউথ ইন্ডিয়া, এই যে সাউথ ইন্ডিয়া, এখানে কোথাও চাষ হয় না সেরকমভাবে,
ওটা পুরো শক্ত মাটি এরিয়া, লাভাযুক্ত এরিয়া। এখানে চাষ হতে গেলে জল ওইসব কিছু কিছু সেরকম হয় না, ট্যাঙ্ক মধ্যে ইরিগেশন হয়। তো এখানে যদি 10 কেজি প্রোডাকশন হয় না, তো খাবার লোক তো থাকে, তাদের খেতে হবে তো। সেই সময় এটা চাপ ছিল, তার জন্যই তো, ওই জন্যই তো এখানকার যত মারাঠা যত সবাই নর্থের দিকে যুদ্ধ করতে যেত। আর নর্থে সব আমাদের গঙ্গা নদীর হেভি চাষ হতো, আর এখানে বর্গী, ওদেরকে বর্গী বলা হতো। ওরা আক্রমণ করতো আমাদের এখানে, পুরুলিয়া বাঁকুড়া তখন রাজা ছিল, ওদেরকে আক্রমণ করতো। এসে বলে শুধু খাবার লুট করে নিয়ে যেত। বর্গী এলে দেশে আমাদের ছিল না, বর্গী ওদেরকে বলা হতো। কারণ সাউথ ইন্ডিয়াতে তো ওদের জমি হতে পারে, কিন্তু ওগুলো চাষবাস হয় না, ক্যাশ করবো, ওগুলো তো খেতে পারবে না। তুলা খাবে, কটন খাবে, মশলা খাবে, যদি তুমি ভাতই না পাবা, চাল হবে কোথায়, রুটি গম এগুলো হবে কোথায়, নর্থ ইন্ডিয়া। তাই ওরা আক্রমণ করতে যেত, দিয়ে আমরা ওইটাকে বলতো বর্গী আক্রমণ করবো। একটা সময় ওই গরম ঠান্ডা গেলে আক্রমণ করতে আসতো, আক্রমণ করে যে সব খাবার দাবার লুট করে নিয়ে চলে যেত। ওরা 1 বছরে বছর আসতো এই জিনিস, কারণ তো খাবার শর্ট হয়ে যেত। ওই জন্যই মারাঠারা আক্রমণ করতো, সাউথ ইন্ডিয়ারও সবাই আক্রমণ করতো। আবার ওদের ওখানে যাতে খাবার এত শর্টেজ, সেখানে আবার 2টো দোয়াব অঞ্চল আছে, একটা রায়চুর মানে হচ্ছে তুঙ্গভদ্রার, একটা থাঞ্জাভুর। তাহলে তো ঝামেলা হবেই না ওখানে রাজাদের মধ্যে। কোয়েশ্চেনও দেয় ওখান থেকে, পুরো মারাঠা।